হ্যাঁ, বন্ধুরা, আজকের লাইভ আমরা শুরু করতে যাচ্ছি। আজকের যে শিরোনাম আমাদের আলোচনার, যে প্রযুক্তির এই যুগেও কেন কুসংস্কার? আজকে আমাদের যারা অতিথি আছেন, তাদেরকে আমি আগে স্টুডিওতে যুক্ত করে নিই। এরপরে আমরা আলোচনায় ফিরছি। ওকে। স্বাগতম সকলকে। আমি একে, একে পরিচয় করে দিই স্ক্রিনে আগে সকলকে। উনি ডাক্তার গৌতম বন্দ্যোপাধ্যায়। বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, ভারত থেকে আছেন উনি। এরপরে আসছেন দেবাশিস ভট্টাচার্য। উনি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির জেনারেল সেক্রেটারি। এরপরে আসছেন ডক্টর মারুফ মল্লিক। উনি লেখক, গবেষক, জার্মানির বন শহর থেকে। এরপরে আসছেন সাধন বিশ্বাস। উনি হেতুবাদী পত্রিকার সম্পাদক, বিজ্ঞান লেখক এবং মিরাক্কল প্রথম পর্বের প্রথম যখন শুরু হয় সেই চূড়ান্ত পর্বের উনি একজন অন্যতম সেরা পার্টিসিপেন্ট। তো বন্ধুরা, আমরা আলোচনায় ঢুকে পড়ি। সকলকে আমরা স্বাগত জানাই, অনুষ্ঠান শুরু করছি। তো আমাদের আরেকজন অতিথি আছেন চন্দন চৌধুরী। উনি স্টুডিওতে ঢোকার খুব চেষ্টা করছেন, ওনার নেটে সম্ভবত প্রবলেম। তো যাই হোক, আমরা আলোচনায় ফিরে আসি। তো সাধনদা কেমন আছেন? সাধনদাকে দিয়ে শুরু করি। এই আবহে গোটা বিশ্বে আবহ তৈরি হয়েছে, একটা অতিমারির একটা আবহ। সেই আবহে আর 5 জনের মতোই আছি আর কি। তবে এখন ভালো আছি যে অনেক চেনা মুখ দেখতে পাচ্ছি, পরিচিত। তো আজকে আলোচনায় একটা সাধনদা, একটা আমি পরিকল্পনা করেছি যে আজকে আমার শরীরটা একটু খারাপই যাচ্ছে। আমার হয়তো ঘুমের কারণে হয়তো হতে পারে। তো আমি আলোচনায় আছি। তো আমরা বরাবর যেরকম একটু করি আর কি, আমাদের প্রিভিয়াস যে অনুষ্ঠানগুলো করেছি, যে আমাদের আলোচকদের ভিতর থেকেই একজন সঞ্চালকও ঠিক না, অনেকটা ওই রকমই একজন দায়িত্ব উস্কে দেয়া আর কি। হ্যাঁ, তো সেটা আমি উস্কে দিতে চাই আপনাকে, কারণ আপনি একজন কমেডিয়ান এবং বেশ মজা দিতে পারেন, যেটা আমি দিতে পারি না। আমার ভিতরে রসকস নেই। হ্যাঁ, খুব অন্যরকম। তো আমি অনুরোধ করব, সাধনদা আপনি অনুষ্ঠান একদম শুরু করে দিন। আমাদের আলোচনার বিষয় আজকে যে প্রযুক্তির এই যুগেও কেন কুসংস্কার। না, শুরু করুন সাধনদা। আলোচনা, ধন্যবাদ। আলোচনার শিরোনামটির সঙ্গে আমি আরেকটু সংযোজন করতে চাই, বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে বললে আমার মনে হয় একটু পরিপূর্ণ হয় এবং শ্রোতা সাধারণ হয়। তো আমি প্রথমেই এটা বলতে চাইবো যে এই যখন আমরা বিজ্ঞান ও প্রযুক্তির এই চরম জায়গায় আছি বলে মনে করছি, চরম একটা পরিবেশে অবস্থান করছি, আমরা অনেকেই বিজ্ঞানের সুবিধা চরম ভাবে নিয়ে থাকি। তবুও দেখা যায় যে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন রকমের স্তর ভেদে তার পরিবর্তন ঘটে বটে, কিন্তু বিভিন্ন ধরনের কুসংস্কার এবং বলতে আরেকটু সংকুচিত করে আনলে বলতে হয় যে বিশ্বের অন্যান্য দেশগুলোতে, একটু উন্নত দেশগুলোতে অনেকটাই কুসংস্কার দূর হয়েছে, কিন্তু আমাদের এই উপমহাদেশে বিভিন্ন ধরনের কুসংস্কার বেশ জাঁকিয়ে বসেছে। বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করেও সেই কুসংস্কার গুলো জাঁকিয়ে বসেছে। আমার মনে হয় আজকে আলোচনা যে এই যে কুসংস্কার গুলো টিকে থাকা এবং তার অবলম্বন গুলো পাল্টে যায় কিন্তু টিকে থাকে, এর মনস্তাত্ত্বিক একটা ব্যাপার রয়েছে আমাদের সাধারণ মানুষের মধ্যে। আমার মনে হয় যে আমাদের মধ্যে যিনি আছেন, আমাদের সকলেরই হয়তো গুরুদেব প্রথায় বিশ্বাস করি না, কিন্তু আমাদের অগ্রজ এবং আমাদের শ্রদ্ধেয় ডাক্তার গৌতম বন্দ্যোপাধ্যায়, তিনি যদি বলেন যে এই কুসংস্কার গুলো এত
বিজ্ঞান প্রযুক্তির উন্নতির যুগেও কি করে আধারিত হয়ে থাকে, তার মনস্তাত্ত্বিক দিকটা যদি প্রথমে আলোচনা করে নেওয়া যায়, তারপরে তো তার অনেক রাষ্ট্রীয়, রাজনৈতিক বা আর্থসামাজিক ব্যবস্থা আসতে পারে, অনেক ব্যবস্থা আসতে পারে, কর্পোরেট ব্যবস্থা আসতে পারে, কিন্তু আগে মনস্তাত্ত্বিক দিকটা যদি গৌতম বাবু একটু বলেন। আচ্ছা, এইটা বলতে গেলে মানুষের মনে চলে যেতে হয়। আমাদের একটা খুব মূল জায়গা, যেটা অস্তিত্বের বোধ। যে কোনো প্রাণী থেকে আস্তে আস্তে আমরা যদি উপরে উঠে আসি, মানুষে আসি, সকলেরই একটা অস্তিত্বের বোধ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং মানে যেটাকে আমরা বলি রিফ্লেক্স অফ এক্সিস্টেন্স, অস্তিত্বের প্রশ্ন। আমি আছি, আমি পৃথিবীতে আছি, আমি বেঁচে আছি। বেঁচে আছি যখন আর একটা প্রশ্ন আসে, তাহলে আমি একদিন থাকবো না? তার মানে মৃত্যু আছে। এই যে প্রশ্ন, এই অস্তিত্বের বোধ থেকে আমাদের মধ্যে চলে এসছে নিজেকে রক্ষা করা আরো দুটো ইনস্টিংক্ট। একটা হচ্ছে ইনস্টিংক্ট অফ ডিফেন্স, এবং আরেকটা ইনস্টিংক্ট অফ কোয়ারি, অনুসন্ধান। অনুসন্ধান এবং আত্মরক্ষা। আমাদের অস্তিত্বকে রক্ষাও করতে হবে। আবার আমাদের মধ্যে যে প্রাণের সঞ্চার হয়েছে, সে একটি গতি, একটা প্রবাহ হয়ে থামতে পারে না। মন থামতে পারে না, মনের চিন্তা থামতে পারে না, এবং এ সবসময় জগৎকে জানার একটা চেষ্টা। এরপর কি, ওটা কেন, এটা কেন, এটা কি জন্য, এই যে অনুসন্ধান, অনুসন্ধানের জায়গাটা আমাদের একেবারে একটা ইনস্টিংক্ট। একে চিরকাল থাকবে, এ চিরকাল চলতে থাকবে, একে বন্ধ করা যাবে না। এবারে সমস্যাটা হলো আমাদের অস্তিত্বের প্রশ্নে আত্মরক্ষা চলে আসছে। আত্মরক্ষা শুধু আমাদের নিজেদের আত্মরক্ষা নয়, কিন্তু চিন্তার আত্মরক্ষা। কিরকম? আমি যখন ভাবছি যে আমি তাহলে চলে যাব একদিন পৃথিবী থেকে, এটাই শেষ সত্য, এরপরে আর কিছু নেই, তখন সত্যিকারের মুখোমুখি, সত্যের মুখোমুখি হতে আমাদের যখন অসুবিধা হয়, কষ্ট হয়, তখন আমরা একটা কাল্পনিক জগৎ তৈরি করে সেখানে আশ্রয় নিই। সেই কাল্পনিক জগৎ হচ্ছে ঈশ্বর, দেবতা, দেবদেবী, স্বর্গ নরক, বেহেশত। হ্যাঁ, এই সবগুলো আমরা কল্পনায় তৈরি করে আশ্রয় নিই। আমরা যখন নিজেদের অনুসন্ধানের পথ ধরে এগোতে থাকি, দেখি যেদিকেই যাই, লাস্টে শেষে কিন্তু একটা ইনফিনিটিতে পৌঁছে যাই। এরপরে এই, তারপরে কি তাহলে? সীমানা, সীমানা, আমরা যতদিন চলে যেতে পারি গ্যালাক্সির পর গ্যালাক্সি, তারপরে কি? উত্তর নেই। এই যে একটা বিপন্নতার মুখোমুখি হই আমরা অনুসন্ধানের পথ ধরে, এই বিপন্নতার মুখোমুখি যারা হতে পারে, তারা শেষ পর্যন্ত বিশ্লেষণী থাকে, শেষ পর্যন্ত নাস্তিকই থাকে। যারা এর মুখোমুখি হতে পারে না, অসুবিধা হয়, যারা দুর্বল, দুর্বলতার জন্য মুখোমুখি হতে পারে না, অথবা ব্যাখ্যা পায় না, উপলব্ধির মধ্যে আনতে পারে না, তখন তারা কাল্পনিক জগতে আশ্রয় নেয়। সেই কাল্পনিক জগৎ কিন্তু স্বর্গ, নরক, দেব দেবী, ভগবান, ঈশ্বর, এবং তাদের পেছনে পেছনে ধর্ম। সব ধর্ম, সব ধর্মই দুর্বল মানুষকে আশ্রয় দেয়। এবারে এই ধর্ম যখন আশ্রয় দিচ্ছে আর একটা অংশ, যারা, তার মানে ধর্মের পেছনে পেছনে চলে আসে কিছু সংস্কার। সংস্কার মানেই হচ্ছে এখানে চিন্তা নেই, প্রশ্ন নেই, প্রশ্ন করা নেই, এটা অবধারিত, এটা মানতে হবে, এটা আমরা ছোটবেলা থেকে দেখে এসছি, শিখে এসছি, তাই মানি। ব্যাখ্যা নেই, উত্তর নেই, এটাই শেষ সত্য। যেই বললাম শেষ সত্য, অমনি মানুষের চিন্তার জায়গা, যুক্তির জায়গা, অমনি একটা বড়, কি বলে, শাটার পড়ে গেল, আর এগোবে না। এবার মানুষ ওটার মধ্যে আশ্রয় নিল। দুর্বল মানুষ ওটার মধ্যে আশ্রয় নিয়ে স্বস্তি বোধ করে। কেন?
আমরা যারা এতে বিশ্বাস করি না, আমাদের মনে হয় সত্যিই তো, আমি তো আর থাকবো না একদিন। মাঝে মাঝে এর মুখোমুখি হতে গেলে বড্ড কঠিন লড়াই করতে হয়। কিন্তু যে মানুষটা স্বর্গ নরকের কল্পনা করে ফেলতে পারে নিজেকেই ফাঁকি দিয়ে, যে মানুষটা, তখনই সে জন্মান্তরে চলে যায় এবং সে একটা বল পায়। এবং জন্মান্তর স্বর্গ নরকের কাছে একটা বড় শক্তিকে কল্পনা করে নেয় ঈশ্বর। কেন? তার সব বিপদ, দুর্ভাবনা, সবকিছু তার উপর ছেড়ে দিয়ে বেশ নিশ্চিন্ত হয়ে যায়। একটা শর্টকাট পথ, তাড়াতাড়ি নিশ্চিন্ত হয়ে যায়। সেই জন্য বহু মানুষ এই সংস্কারে আশ্রয় নেয়। তো এবারে এই যে আশ্রয়টা নিল, কেউ বলবে আচ্ছা, একটা সংস্কারে আশ্রয় নিয়ে যদি শান্তি পায়, ভগবানে বিশ্বাস করে যে শান্তি পায়, তো পাক না, ক্ষতি কি? ক্ষতি আছে। ব্যক্তিগতভাবে সে সাময়িক শান্তি পাচ্ছে, কিন্তু ঐতিহাসিকভাবে, সমাজগতভাবে একটা মিথ্যের ওপর ভর করে যখন সে শান্তি পাচ্ছে, সে শান্তি দীর্ঘস্থায়ী হয় না। এবং সেই সংস্কারকে ভিত্তি করে আরো আরো অনেক সংস্কার এমন জায়গায় চলে যায় যে সেটা আমাদের জাতির পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে। কিছু মানুষ যেমন সংস্কারে আশ্রয় নিয়ে শান্তি পায়, কিছু মানুষ সংস্কারকে তৈরি করে, গড়ে তোলে, সেই সংস্কারের ভেতরে মানুষকে বন্দী করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চেষ্টা করে। যেমন ধর্ম, যেমন রাষ্ট্র অনেক সময় ধর্মের সাহায্যে এটা করে, এবং তারা চায় মানুষ সংস্কারগ্রস্ত হয়ে থাকুক। যেমন ধরুন আজকে করোনায় বিজ্ঞান সে চেষ্টা করছে, রোগটাকে ধরার চেষ্টা করছে, সমস্যা হচ্ছে, কনফিউশন হচ্ছে, ভ্যাকসিনেশনের চেষ্টা করছে, এক সময় এসে যাবে। কিন্তু আমার মনে যে গেঁথে আছে, গোমূত্র পান করলে করোনা সেরে যাবে। কেন এটা আমার গেঁথে আছে, কেন এটা বার করা যাচ্ছে না? কারণ আমি বিশ্বাস করতে শিখেছি গরু হিন্দুদের মাতা। এই যে এই ভাবনাটা দিনের পর দিন ভাবতে ভাবতে আমরা একটা দীর্ঘকালীন সম্মোহিত অবস্থায় চলে যায়। গরু, ইস, না না, গো হত্যা মেনে নেওয়া যায় না। এটা যারা করছে তারা হিন্দুদেরকে মুসলিম বিরোধী করে তোলার চেষ্টা করছে। কারণ মুসলিমরা গরুকে সেভাবে দেখে না, স্বাভাবিক প্রয়োজনে গোমাংস খায়। তাহলে হিন্দুদেরকে মুসলিমের বিরুদ্ধে বিদ্বেষী করে তুলতে পারলে রাষ্ট্র চালাতে তার সুবিধা হবে। অর্থাৎ এইভাবে সংস্কারকে তৈরি করে মানুষকে তার মধ্যে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করে চলেছে। ডাক্তারবাবু, এবার বলুন। বলছি যে আমরা অনেকটাই আমরা আপাতত হলাম, সমৃদ্ধ হলাম। এবার আমরা যাই যে আমি এবার দেবাশিস ভট্টাচার্যের কাছে যেতে চাইছি যে তাহলে এটা কি যে নিশ্চয়তা এবং জীবনের জটিলতা এবং অভাব, যাবতীয় যে বিষয়গুলো আমাদের মনের উপরে কাজ করে, সেইগুলো দূরীভূত হলে কি কুসংস্কার দূর হতে পারে? মানে আপসে দূর হয়ে যায়? মানে আমি বলতে চাইছি উন্নত দেশগুলোতে বা ধনী দেশগুলোতে অনেক কুসংস্কারই দূর হয়ে গেছে তাদের রাষ্ট্রীয় সুবিধাগুলো, নাগরিক সুবিধাগুলো পাওয়ার ফলে। কিন্তু আমাদের দেশে তো ব্যাপক না পাওয়া, সমস্ত দিক থেকেই যে না পাওয়া, এই সমস্ত দিক থেকে না পাওয়াগুলো যদি পূরণ হতে থাকে, আমি যদি আমার নাগরিক জীবনের সুবিধা এবং নিশ্চয়তাগুলো মানে পাই, ঠিক মতো পাই, তাহলে কি কুসংস্কার দূর হতে পারে? নাকি তারপরেও কুসংস্কারের চাষ হতে পারে অন্য কোনো ভাবে? দেবাশিস ভট্টাচার্য বলবেন। দেবাশিস ভট্টাচার্য। হ্যাঁ, দেবাশিস অডিও আসছে না, অডিও বন্ধ। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ, এবার পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এর আগে আমাদের অনিরাপত্তা, এই কুসংস্কার, ঈশ্বর, এগুলো যে আমাদের মানসিক অনিরাপত্তার উপর নির্ভর করে এবং অজ্ঞানতার উপরেও নির্ভর করে, এই পয়েন্টটা
মনোবিজ্ঞানের জায়গা থেকে গৌতম দা চমৎকার ভাবে বলেছেন, এবং এটা পুরোপুরি সত্যি কথা। কিন্তু সত্যি কথা বললেই সবটা খুব যান্ত্রিক ভাবে ধরতে হবে এরকম নয়। মানুষের সমাজ, ব্যক্তি মানুষ, এ তো আর কারখানায় বানানো মেশিন নয় এগুলো। ফলে এইখানে মানে কেমিস্ট্রি ফিজিক্সের নিয়মের মতন করে এই নিয়মগুলো চলে না। এখানে অনেক রকমের ফ্যাক্টর কাজ করে। এই ফ্যাক্টর গুলো এই ফ্যাক্টর গুলো নানা ভাবে কাজ করে। এইটা মানে অনিরাপত্তার উপরে কতগুলো জিনিস নির্ভর তো করেই। এগুলো দীর্ঘদিন ধরেই এইটা আমরা গেজ করে আসছি, আমরা এটা মানে যুক্তি দিয়ে ভেবে আমাদের এরকমটা মনে হয়। কিন্তু রিসেন্টলি সমাজতত্ত্ববিদরা সত্যি সত্যি তথ্য প্রমাণ দিয়ে এগুলো প্রমাণ করেছেন। বিভিন্ন দেশে ধর্মবিশ্বাস কোথায় কতটা আছে এইটা আমরা কিছুদিন আগে পর্যন্ত খুব নির্দিষ্টভাবে জানতাম না, কিন্তু 20 শতকের শেষ এবং এই শতকের শুরু থেকে 21 শতকের শুরু থেকে সারা পৃথিবীব্যাপী অনেকগুলো ধর্ম নিয়ে সমীক্ষা হয়েছে। এই সমীক্ষাগুলোতে দেখা গেছে যে মাথাপিছু আয়, যেটা দেশের অর্থনৈতিক ডেভেলপমেন্ট বা দেশের মানুষের যে জীবনযাত্রার মান তার প্রধান নির্ধারক, এই মাথাপিছু আয় এইটার সঙ্গে সেই দেশের কত শতাংশ লোক ধর্মবিশ্বাস করেন, মানে এর অনেক রকম মাপকাঠি হতে পারে। এগুলো নানা রকম প্রশ্নোত্তর দিয়ে সার্ভে করে করে এগুলো দেখা গেছে। যেমন ধরা যাক, আপনি কি ধর্মে বিশ্বাস করেন? আপনি কোন ধর্মাবলম্বী? কেউ বলছে হিন্দু, কেউ বলছে মুসলমান, কেউ বলছে ক্যাথলিক, কেউ প্রোটেস্ট্যান্ট, কেউ বৌদ্ধ, ইত্যাদি ইত্যাদি। কোনো ফোক রিলিজিয়ান হতে পারে, জিউ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে আপনি মানে প্রশ্ন হচ্ছে যে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন? আপনি রেগুলার চার্চে যান বা রেগুলার মন্দির টন্দির গিয়ে সপ্তাহে কোনো একটা দিন আপনি কোনো ধর্মীয় কোনো আচার পালন করা, কালেকটিভ কোনো একটা উপাসনায় অংশ নেওয়া, এই সমস্ত করেন? এরকম একটা প্রশ্ন। আবার এরকম প্রশ্ন হতে পারে যে আপনার ধর্ম আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ? ধর্মকে কি আপনার খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়, নাকি মনে হয় যে না, এটা জীবনের এক গৌণ বিষয়, এটা ছাড়াও জীবন চলে যায়? এই রকম নানা প্রশ্ন করে ধর্মের প্রতি মানুষের আসক্তি, আনুগত্য, এগুলোকে মাপবার চেষ্টা হয়েছে। বিভিন্ন মাপকাঠিতে সেগুলো মেপে বারবার করে দেখা গেছে আজকে এটা একটা প্রতিষ্ঠিত সত্য যে পার ক্যাপিটা জিডিপির সঙ্গে কোন দেশের কত শতাংশ লোক ধর্মবিশ্বাস করেন, সেই দেশে ধর্মবিশ্বাসের প্রাবল্য, এর সম্পর্ক বিপরীত। যদি আপনারা একটা গ্রাফ টানেন তো তার স্লোপটা হবে নেগেটিভ। অর্থাৎ আমাদের জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা, এর সঙ্গে ধর্মের সম্পর্ক বিপ্রতীপ। জীবনের নিরাপত্তা বেশি হলে, জীবনে সমৃদ্ধি বেশি হলে পরপারের প্রতি আকর্ষণ এটা কমে। আর জীবন যত ক্লেদাক্ত হয়, জীবন যত কষ্টকর হয়, তত অজাগতিক, জগৎকে অতিক্রম করে কিছু একটা আছে, সেখানেই আসল সুখ, এই চিন্তা সেখানে বাড়ে। যেটা গৌতম দা মনস্তত্ত্বের দিক থেকে বললেন, আজকে সমাজতাত্ত্বিক গবেষণায় সেটা তথ্য দিয়ে চমৎকার ভাবে প্রতিষ্ঠা করেছেন সমাজবিজ্ঞানীরা। কিন্তু
এ প্রশ্নে কতগুলো কি বলবো জটিলতা আছে, যেটা বোধহয় সাধন আমার কাছ থেকে জানতে চেয়েছে। আমি প্রথমে এই দিয়ে শুরু করেছিলাম যে আমাদের সমাজ, মানুষ, এখানে নানা রকম আমাদের নিয়ম কাজ করে, কিন্তু সেগুলো ওই মানে মেশিনের মতন নয়, ফিজিক্স কেমিস্ট্রির নিয়মের মতন নয়, সেগুলো স্ট্যাটিস্টিক্যাল, তাতে নানা ফ্যাক্টর আছে। এটা মুদ্রা জিনিস, যেটা বললাম সেটা মুদ্রা জিনিস, এর অনেক রকমের ভ্যারিয়েশন হয়। যেমন ধরা যাক ইউরোপের থেকে আমেরিকার পার ক্যাপিটা জিডিপি বেশি, মাথা পিছু আয় বেশি, অথচ সেখানে কিন্তু ধর্মবিশ্বাস ইউরোপের থেকে বেশি। আবার ইউরোপের মধ্যেই সাধারণভাবে ধর্মবিশ্বাস কম হলেও সেখানে সুইজারল্যান্ড, ইটালি, সেখানে ধর্মবিশ্বাস আবার বেশ খানিকটা বেশি। আবার উল্টো দিকেও ব্যতিক্রম আছে। এটা যেমন বেশি আয়ের দিকে, বেশি সমৃদ্ধির দিকের ব্যতিক্রম, তেমনি আবার গরিবের দিকের, কম আয়ের দিকের ব্যতিক্রম আছে। চীন এখন ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, কিন্তু এখনো বিশ্বের ধনীতম দেশগুলোর তুলনায় চীন মাথাপিছু আয়ের নিরিখে অনেক পিছিয়ে। চীন যদিও অনেক পিছিয়ে, তবুও কিন্তু চীনে ধর্মবিশ্বাস অনেকখানি কম। ভিয়েতনাম তার চেয়েও গরিব দেশ, তার চেয়েও পিছিয়ে, কিন্তু ভিয়েতনামে ধর্মবিশ্বাস খুব কম। এখন এই ধর্মবিশ্বাস থেকে বেরিয়ে আসা, এইটা কিন্তু লেট 20th সেঞ্চুরি এবং আর্লি 21st সেঞ্চুরি, যে সময়টার মধ্যে আমরা আছি, তার মধ্যেকার একটা রিমার্কেবল ফেনোমেনন। এবং এইখানে এই যে একটা অংশ যারা বলছেন যে মানে আমরা তাদেরকে ধর্মের কথা জিজ্ঞেস করলে বলছেন আমি অমুক ধর্মে বিলং করি, আমি অমুক ধর্মের লোক, খ্রিস্টান, মুসলমান, হিন্দু ইত্যাদি ইত্যাদি। কিন্তু আবার অন্য কথাও অনেক লোকে বলছেন, যেরকম হয়তো তাকে জিজ্ঞেস করা হলো আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, বললেন হ্যাঁ একরকম ঈশ্বরে বিশ্বাস করি। তো আপনি কোন ধর্মের? তো ঈশ্বরে বিশ্বাস করলে সেটাকে সাপোর্ট করার জন্য তো একটা ধর্ম আছে, সে তাহলে সেই ধর্ম সে বিলং করবে। কিন্তু সেখানে সে বলছে যে না 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 না, আমি কোনো ধর্মে টর্মে নেই মশাই, এরকম আছে। আবার ধরুন সে বলল যে হ্যাঁ আমি ধর্মে আছি, অমুক ধর্মে আছি, কিন্তু আপনি কি মানে চার্চ অ্যাক্টিভিটি করেন? আপনি নিয়মিত উপাসনা করেন? আপনি রোববার করে চার্চে যান? আপনি কি নিয়মিত মন্দির টন্দিরে যান, উপাসনা করেন, সন্ধ্যাবেলা রোজ পুজো টুজো দেন, মসজিদে যান? এইটা বললে সেটা দেখায় বলছি আবার যে না না ও সব আমি খোটা করি না। এখন এইখানে এরা যে আছে, এরা ধর্মের বিলঙ্গিং এর জন্য আছে, একটা সোসাইটির মধ্যে বিলং করছে, মানুষকে সোসাইটির মধ্যে বিলং করতে হয় সেই কারণে আছে, কিন্তু ধর্মীয় অ্যাক্টিভিটিতে নেই, ধর্মীয় কমিটমেন্টে নেই। এইরকম নানা রকমের রেজাল্ট এখন আসছে, এবং এই রেজাল্টটা এটা রিমার্কেবল এর গ্রোথ হচ্ছে। 2007 নাগাদ সারা পৃথিবী জুড়ে, মানে একটাই সমীক্ষা সারা পৃথিবী জুড়ে ধর্মের সমীক্ষা করছে একটাই সংস্থা, এরকমটা ছিল না। বিভিন্ন দেশে কিছু টুকরো টুকরো সমীক্ষা হচ্ছিল, সেইগুলোকে এক জায়গায় করে সমাজতত্ত্ববিদ ফিল জুকারম্যান একটা প্রবন্ধ লেখেন। সবগুলোকে এক জায়গায় করে কি মুদ্রা কথাটা কি বোঝা যাচ্ছে, অ্যাথেইজম, কন্টেম্পোরারি রেটস অ্যান্ড প্যাটার্নস। সেখানে তিনি হিসেব করে দেখান যে এই ধরনের লোক যারা বলছে আমরা নাস্তিক, পরিষ্কারভাবে বলছে, কিংবা পরিষ্কারভাবে বলছে যে আমরা এগনস্টিক, ঈশ্বর আছে কি নেই তাতে আমাদের কিছু যায় আসে না, বা ঈশ্বরকে থাকলেও জানা যায় বলে আমরা মনে করি না, এ নিয়ে মাথা ঘামানোর দরকার বলে মনে করি না, এরকম। তাছাড়াও আবার কিছু লোক তারা সে নিয়ে মাথা ঘামান না, বলছেন ধর্ম আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ না, হয়তো সরাসরি ধর্ম মানেন না, ঈশ্বর মানেন না, এটা বলছেন না। এই যে গোটা একটা পেরিফেরির একটা বিশ্বাসের একটা নতুন পেরিফেরি, যে পেরিফেরিটার নাম দেওয়া হচ্ছে এখন নন রিলিজিয়াস, যার মধ্যে অ্যাথিস্ট আছে, অ্যাগনস্টিক আছে, এবং তার বাইরে বৃহত্তর যারা ধর্ম
যাদের জীবনে গুরুত্বপূর্ণ নয় বলে মনে করেন সেরকম লোকেরা আছেন, ধর্মের হানাহানি সংকীর্ণতা এসব ভালো নয় বলে মনে করেন এরকম লোক আছে। এই জিনিসটা সেই সময়তে তিনি দেখিয়েছিলেন ওটা 10.5% সারা পৃথিবীতে, এবং তিনি হিসেব করেছিলেন যে এটা হচ্ছে খ্রিস্টান, মুসলমান এবং হিন্দু তাদের পরেই, বৌদ্ধদের কয়েক গুণ, শিখদের কয়েক গুণ, ইহুদিদের কয়েক গুণ। এইটাই আরেকটু পর থেকে সারা পৃথিবী জুড়ে সমীক্ষা শুরু হলো। পিউ ফোরামের 2010-এর সমীক্ষায় দেখা গেল যে এই সংখ্যাটা বেড়ে গ্লোবালি হয়েছে 16%। তারপরে 2012-তে উইন গ্যালাপ বলে আরেকটি প্রামাণ্য সংস্থা, তারা সারা পৃথিবী জুড়ে এই ধরনের সমীক্ষা করে, সেটাতে সমীক্ষা করে তারা পেয়েছে 36%। মাত্র 2 বছরের ব্যবধানে 16 থেকে 36 হয়ে যাওয়ার কথা নয়, হয়তো দুটো সংস্থার সমীক্ষার ফলাফলে বা তাদের পদ্ধতিতে কিছু পার্থক্য আছে, সেইটার কারণে হয়তো এইরকম সমস্যা হয়েছে, কিন্তু প্রবণতা বোঝা যাচ্ছে। তারপরেও 2015-তে উইন গ্যালাপ আবার সমীক্ষা করেছে, সেখানেও ওরকম 36-37% এসেছে। রিসেন্টলি 2019-এ পিউ ফোরাম আবার সমীক্ষা করেছে। এই সমীক্ষাটাতে সরাসরি ঈশ্বরে বিশ্বাস করেন কিনা জিজ্ঞেস করা হয়নি, এখানে জিজ্ঞেস করা হয়েছে যে আচ্ছা আমাদের এই যে নৈতিকতা, ন্যায় অন্যায়, ভালো মন্দ, এই বোধ রক্ষা করতে গেলে ঈশ্বরকে দরকার কি, আপনার কি মনে হয়? তাতে 45% বলেছেন যে হ্যাঁ দরকার বোধহয় আছে, আর 55% বলেছেন যে না আমরা সেরকম মনে করছি না। এদের মধ্যেও একটা অংশ হয়তো ধর্মবিশ্বাসী, কিন্তু এরা আর অত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন না ঈশ্বরকে। এই ব্যাপারটা আছে। এখন এইখানে এটা হচ্ছে সিনারিও। এর মধ্যে কিন্তু এই যে ব্যতিক্রমগুলোর কথা বলছিলাম না, যে আমেরিকা সে তার বিরাট পার ক্যাপিটা জিডিপি অনেক হাই, তাহলেও সে কেন ধর্মবিশ্বাস বেশি ইউরোপের তুলনায়? কেন চীন কেন কম? চীন কম আয় হওয়া সত্ত্বেও কেন এই সমস্ত। এইখানে একটা কথা বলি এই বিষয়ে সাধন, আর জাস্ট 2 মিনিট নিচ্ছি আমি জাস্ট কনক্লুড করছি, জাস্ট 2 মিনিট নিচ্ছি। এইখানটাতে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সেটা নিয়েও দীর্ঘদিন প্রশ্ন ছিল। এইগুলোকে আউটলায়ার বলে, মানে কোন স্ট্যাটিস্টিক্সে, হ্যাঁ, যে মানে কোন ফ্যাক্টর, কোন আইটেম সেটা যে মূল প্রবণতার অনেক বাইরে পড়ছে, সেগুলোকে বলে আউটলায়ার। ওয়াই আমেরিকা ইজ অ্যান আউটলায়ার, এই প্রশ্ন দীর্ঘদিন ছিল। সেটাও একেবারে আমরা যে দশকে অবস্থান করছি, এই 2010 থেকে 2020, এই দশকেরই গবেষণা ফ্রেডরিক সোল্ট, সমাজতত্ত্ববিদ, যিনি সমাজের অসাম্য নিয়ে, অর্থনৈতিক অসাম্য এবং তার সমাজতাত্ত্বিক ফলাফল নিয়ে গবেষণা করেছেন, তিনি দেখিয়েছেন যে অসাম্য আর একটা ফ্যাক্টর। ইউএসএ তে পার ক্যাপিটা জিডিপি হাই হওয়া সত্ত্বেও সেখানে ধর্মবিশ্বাস বেশি, কারণ সেখানে অর্থনৈতিক অসাম্য বেশি। আবার ধরুন ইটালিতে বেশি ধর্মবিশ্বাস বেশি, তার কারণ হচ্ছে ইটালিতে দীর্ঘদিন ক্যাথলিক চার্চের কেন্দ্র ওখানে আছে, এই তার মানে সাংস্কৃতিক হিস্ট্রির মধ্যে ক্যাথলিসিজম ঢুকে আছে সেইটা। কিন্তু এই ধরনের ফ্যাক্টর গুলোকে বাদ দিলে মোদ্দা প্রবণতাটা হচ্ছে এইটা, যে যত জীবনের নিরাপত্তা বাড়বে, সমৃদ্ধি বাড়বে, মানুষ তত ধর্মের হাত থেকে, সংকীর্ণতার হাত থেকে বেরিয়ে আসবে। আচ্ছা, ধন্যবাদ। হ্যালো সাধন, কনক্লুড করেছি। শুনলাম আমরা যে বিশেষ করে দর্শক সাধারণ হয়তো একটু বিভ্রান্ত হতে পারেন যে আমরা এই আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগেও কেন কুসংস্কার টিকে আছে। সেখানে আমাদের আলোচনাটা এখনো পর্যন্ত ধর্মকেন্দ্রিকই দেখা যাচ্ছে বা ধর্মকে আক্রমণ করি, তা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে। আমি সেটা ছাড়িয়ে দিচ্ছি যে আসলে ধর্ম একটা এমন ভিক্ষা বা এমন একটি জগতের কল্পনা নিয়ে আমাদের কাজ করে আমাদের মনস্তত্ত্বের উপরে। সেটা হচ্ছে যে এই যে একটু আগে বলেছেন আমাদের ডক্টর গৌতম বন্দ্যোপাধ্যায় বা দেবাশিস বাবু বললেন যে আমাদের না পাওয়া, আমাদের যে না পাওয়া গুলো, আমাদের যে অভাবগুলো, আমাদের যে অনিশ্চয়তা,
এইগুলোর উপরই তো আধারিত হয়, আর এইগুলোতেই ইহজগতের না পাওয়াটাকে পরিপূর্ণরূপে পরকালে নিয়ে গিয়ে পাইয়ে দেবে বা অলৌকিক উপায়ে পাইয়ে দেবে। কুসংস্কার গুলো তো আধারিত হয় কোনো না কোনো ধর্মীয় একটা আবরণের বা ধর্মীয় একটা পরিমণ্ডলের আবহে। সেই জন্য কুসংস্কার বিরুদ্ধে আলোচনা আসতে গেলে ধর্ম এবং সৃষ্টিকর্তা আসবেন, এটাই স্বাভাবিক। অতএব দর্শক সাধারণ এইটুকু মেনে নেবেন যে আমরা ঘুরে ফিরে কুসংস্কারের কথাই বলবো, যে কি করে টিকে আছে। এবার আমি জানতে চাইবো যে আমরা তো ধরুন এই বিজ্ঞান এবং প্রযুক্তির কালটা তো শুধু এই কালটা নয়, ঐতিহাসিক আর প্রাগৈতিহাসিক কাল থেকে বিজ্ঞান প্রযুক্তির হাত ধরেই তো আজকে এই পর্যায়ে এসেছি। অতএব এই পর্যায়ে যে বিরাট একটা বুম হয়েছে সেটা যেমন সত্যি, কিন্তু মানুষ যখন গুহায় ছিল বা গাছের ডালে থাকতো তখনও তো বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার করেই তো এই পর্যন্ত আসতে হয়েছে আমাদের। অতএব এই আজকে যে বিশেষ করে বিজ্ঞানের যে সুফলটা চরম ভাবে আমরা পাচ্ছি, তাতে ওই যে ধর্মীয় বিখ্যায় যে জগৎটা, যে আবরণটা তৈরি করে রাখা হয় আমাদের মস্তিষ্কে, সেই জগৎটা কি আস্তে আস্তে সরে যাচ্ছে? মানে এটা কি আমাদের এই ডিভাইস গুলো বা আমাদের এই বিজ্ঞানের কৌশলগুলো বা বিজ্ঞানের প্রযুক্তিগুলো আমাদের হাতে যখন এসে যাচ্ছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এটা আমাদের দেবাশিস ভালো বলতে পারতেন, যদিও তার কাছে আমি এই মুহূর্তে যাবো না। সেটা হচ্ছে যে ধর্মীয় কথক ঠাকুর বা ধর্মীয় ইন্টারপ্রিটার যারা ছিলেন, যারা ধর্মের বাণী শোনাতেন, তারা ঠিক যেভাবে ইন্টারপ্রেট করতেন, যে ন্যারেশনে বলতেন, সেই ন্যারেশনে আমরা শুনতাম। কিন্তু এখন আমরা হাতের কাছে সমস্ত, আমি একটু সুবিধা করে দিচ্ছি ডক্টর মারুফকে, যে আমাদের হাতের কাছে মানে এই ডিভাইসের মধ্যে এখন সমস্ত ধর্মের স্ক্রিপচার গুলো বা যদি সেই ধর্মের কোনো অসঙ্গতি থাকে সেগুলো ধরা আছে, আমরা সেগুলো চাইলে হাতের কাছে পাই। এবং এখন আর কেউ ওই চার্চ থেকে বা মন্দির থেকে বা মসজিদ থেকে কেউ বলে দেবে ধর্মের ইন্টারপ্রিটেশনটা, তা নয়, আমরা নিজেরাও পড়ে দেখতে পাই। এই যে নিজেরা হাতের কাছে পেয়ে যাচ্ছি এই সুবিধাগুলো, তাতে কি মনে হয় যে ধর্মের এই অন্ধকার দিকটা অনেকটা কেটে অযৌক্তিক দিকটা থেকে অনেকটা মানুষ বেরিয়ে আসছে? আমার এই প্রশ্নটা রইল ডক্টর মারুফকে, যে এইগুলো কি আমাদের সুবিধা করে দিয়েছে একটু? আমার কথা শোনা গেল? জি, শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি এতক্ষণ যা বললাম আপনি শুনতে পেলেন? আমি পুরোটাই শুনেছি। আচ্ছা, বলুন। ধন্যবাদ আপনাকে। এবং হচ্ছে যে আমাদের আমার আগে আরো দুইজন খুব চমৎকার ভাবে বলেছেন, আমাদের অগ্রজ একজন সিনিয়র, উনি তো মনস্তাত্ত্বিক জায়গা থেকে বললেন। তো শুরুতে আমি আসলে একটু দ্বিমত পোষণ করে বলি যে বিজ্ঞানের এই যুগে বলা হচ্ছে, আপনি কিন্তু বলে দিয়েছেন যে আসলে আমরা এই সুযোগটা পাচ্ছি বটে, কিন্তু আজকে আমরা 2020 সালে দাঁড়িয়ে বলছি যে আমি বিজ্ঞানের একদম উৎকর্ষতার সময়ে আছি। আসলে কার তুলনায়? সেটা কি 1920 সালের তুলনায়? তাইলে পরে 1920 সাল দাবি করবে আমি তো 1820 সালের থেকে এগিয়েছিলাম, বা 1820 দাবি করবে আমরা 1720 এর থেকে এগিয়েছিলাম। আসলে একটা মানুষ যখন এভাবে যেতে যেতে আমরা তো প্রাচীনকালে চলে যাব। তাহলে পরে মানুষ যেই সময় যেই যুগে থাকে সে ওই যুগের যে সুবিধাটা পায়, ওটা আসলে আমরা অতীতের তুলনায় বলতেছি আমরা যে অনেক এগিয়ে আছি, কিন্তু যাকে আমরা পিছিয়ে আছি বলছি সে কিন্তু আমার সঙ্গে আর কম্পিট করার সুযোগ পাচ্ছে না। আপনি যে কথাটা বললেন যে এখন আমাদের অনেক ইলেকট্রনিক ডিভাইস আছে, আমরা যে কোনো বিষয়ে এখন কিন্তু তথ্যটা জানতে পারছি খুব দ্রুত। আমাদের যে সেই ধর্মীয় পুরোহিত বা মোল্লা বা হুজুরদের জন্য আর অপেক্ষা করতে হচ্ছে না, আমরা অনেক কিছু ক্রস চেক করতে পারছি। তাহলে পরে 1920 সালে কিন্তু একটা লোকের পক্ষে ওই সময় যে প্রযুক্তি ছিল এই বিষয়গুলি ক্রস চেক করার, ওইটাই তার জন্য সবচেয়ে আধুনিক এবং সহজলভ্য এক ধরনের প্রযুক্তি ছিল। তাহলে পরে আমি আসলে প্রযুক্তির ওই তুলনায় যেতে চাই না। আর যেটা হচ্ছে যে কুসংস্কার বলা হচ্ছে, কুসংস্কার আমি বলবো না, আমি বলবো সংস্কার। যে এক একটা জাতি, গোষ্ঠী, ধর্ম বা সমাজের মধ্যে নানা ধরনের সংস্কার থাকে। এখন ওইটাকে কু বা সু বলার অথরিটি আসলে তো আমার নাই। ধরেন আপনার মধ্যে এক ধরনের সংস্কার থাকবে, আমার মধ্যে এক ধরনের সংস্কার থাকবে, অন্য যারা আছে ওনাদের মধ্যে এক ধরনের সংস্কার থাকবে। তো ওই যে পারস্পরিক যে সংস্কারগুলি, এটাকে আমরা কু বা যখন সু বলতে যাব তখন কিন্তু এক ধরনের সমাজে আমি মনে করি যে এক ধরনের ভুল বুঝাবুঝি বা সংকটের তৈরি হতে পারে। কিন্তু এখানে আবার একটা কথা রয়েছে, আমরা যখন সোসাইটিতে যখন ইন্টারাকশনে যাব তখন এমন কোন সংস্কার আমার করা উচিত না যেন আমার সংস্কার দ্বারা আপনি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হন বা ক্ষতিগ্রস্ত হন। তাহলে এই যে এই জিনিসটা আমরা কিভাবে কমিয়ে আনবো, এই যে সংস্কার বা কুসংস্কার আমরা যেটা বলতেছি, এটা
আসলে আমার আগে একজন তো বলে দিলেন যে সমাজে অসাম্য যতটা কমবে, মানুষের অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার যতটা প্রতিষ্ঠা হবে, তখন সমাজে নানা ধরনের আমরা যে সংস্কারের কথা বলি এগুলো আসলে কমে আসবে। এখন ধরেন উনি যেটা ইউএস এর উদাহরণ দিলেন যে ইউএসএ তো ওদের তো ইকোনমি অনেক হাই, তারপরে ওদের দেশে ধর্মের বিশ্বাসের হারটা বেশি। বা ইউরোপে ধরেন, ইউরোপে যেমন ইটালির কথা উনি বলেছেন যে ওখানে আসলে ধর্মের একটা প্রবণতা বা চর্চার একটা বেশি। তো ধর্মের সঙ্গে আমরা যদি সরাসরি কোনো আলোচনায় না যাই বা সংঘাতে না যাই, আমরা যদি বলি যে আসলে কুসংস্কার বা যেই সংস্কার বা যে আচার, মানুষের যে আচার, আমার যে আচরণ, যে আচরণটা সমাজকে ক্ষতিগ্রস্ত করছে, এই আচরণ থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি? এই আচরণ থেকে বেরিয়ে আসার জন্য সবচাইতে দায়িত্বশীল ইনস্টিটিউশন হচ্ছে আমি মনে করি রাষ্ট্র। রাষ্ট্র যখন একটা মানুষের অধিকার বা আহ প্রাপ্তিগুলো নিশ্চিত করতে পারবে, তখনই কিন্তু মানুষের মধ্যে এই ধরনের যে অদৃষ্টবাদ, আপনার আমার আগে যে ওনারা যেটা বললেন যে অদৃষ্টবাদ বা এক ধরনের আমি এমন একটা জিনিসের উপর ভরসা করছি আমরা যেটা দেখছি না, ওই ধরনের এক ধরনের চিন্তা চেতনা থেকে সমাজ বেরিয়ে আসবে। আমি একটা কথা বলি, আমাদের ছোটবেলায় বাংলাদেশে দেখেছি যে এক সময় ধরেন কলেরা বা ডায়রিয়া রোগে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, আমরা শুনেছি, বা গুটি বসন্ত। তো ওই সময় সেই চিকিৎসার সুবিধাটা ছিল না, মানুষজন কিন্তু চাইলেই হেলথ ফেসিলিটিস পেত না। না পাওয়াতে কি হয়েছে, ওই সময় কিন্তু দেখা গিয়েছে যে এইসব রোগ ব্যাধিকে ঘিরে নানা ধরনের সংস্কার তৈরি হয়েছে, যে এই রোগ হলে এটা খাইতে হবে, ওইটা খাইতে হবে, যে এই পানি খাইতে হবে, ওই পানি খাইতে হবে। তো এইগুলা কিন্তু ধরেন যে এখন বাংলাদেশে আপনি যদি জানেন, আমি জানি, এই ধরনের সংস্কার অনেকটাই কমে এসেছে। এক সময়ে আহ, আমাদের দেশে হিস্ট্রিয়া বলে নানা ধরনের অসুখ জিনে ধরেছে, ভূতে ধরেছে, এগুলা বলে আমি দেখেছি যে ওঝা আনো, এই আনো, সেই আনো। কিন্তু এখন কিন্তু এই প্র্যাকটিস গুলো কমেছে, চর্চাগুলো কমেছে। কেন কমেছে? কারণ মানুষের যে সম্পদের যে অ্যাক্সেস টু দ্য রিসোর্সেস, এটা মানুষের অনেকটাই বেড়েছে। যেই কারণে মানুষ কিন্তু আস্তে আস্তে সেই যে ধর্মীয় সংস্কার বলেন আর সামাজিক সংস্কার বলেন বা যে আচার বলেন, যে আচারগুলি আসলে অনেক সময় সমাজের জন্য ভালো না, ইতিবাচক না, সেই সংস্কার থেকে কিন্তু বেরিয়ে আসতেছে। তো আমি আমি তো বলবো যে আসলে ধরেন রাজনৈতিক এবং সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এই ধরনের কুসংস্কার বা সমাজে যে প্রচলিত যে আচরণগুলো আছে এগুলা থেকে বের হয়ে আসা। আর এটাই আমি বলবো। আর ধরেন ইউরোপের কথা যদি আমরা বলি, আহ ইউরোপ তো প্রযুক্তির সর্বোচ্চ, একদম আমরা যেটা মনে করি একদম হাইয়েস্ট পিকে আছে, কিন্তু ইউরোপে কি সংস্কার কম? আমরা তো, উনি বলেছেন ইটালিতে ধর্মচর্চা বেশি, কিন্তু জার্মানিতেও তো ধর্মচর্চা একবারে কম না। জার্মানিতে আপনি যখন সিটিজেন হিসাবে রেজিস্ট্রেশন করতে যাবেন, তখন আপনাকে বলা হয় তোমার ধর্ম কি, রাষ্ট্র জিজ্ঞেস করতেছে তোমার ধর্ম কি, ধর্ম কি, তারপরে আপনাকে সেই অনুযায়ী ট্যাক্স দিতে হয়, রাষ্ট্রকে ধর্মের কর দিতে হয়। এই আমলেও যদি আপনি বলেন আপনি ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট, তাহলে আপনাকে কিন্তু বেতন থেকে ট্যাক্স কেটে নেবে। আর তাহলে পরে রাষ্ট্র তো এখানে সব সুযোগ সুবিধা দিচ্ছে, এখানে তো আপনার কোনো কিছুর অভাব নাই, আপনি বিনা চিকিৎসায় মরবেন না, বিনা খাদ্যে মরবেন না, বিনা বাসস্থানে মরবেন না, রাষ্ট্র তো সবকিছু আপনি নিশ্চিত নির্ভর করছে। তারপরেও এরকম কেন? বা এই ধরনের, ধরেন যে এখানে তো বিশাল একদম উৎসব করে, হ্যালোউইন উৎসব করা হয়, যে কি শয়তান বা ভূত তাড়াইতে হবে। তো এখানে তো আসলে ভূতের কিছু নাই, এখানে তো সবকিছু বিজ্ঞান কন্ট্রোল করছে, আমরা তো তাই মনে করি। তাহলে তো এখানে তো ওই হ্যালোউইন উৎসবের কিছু নাই। এইখানে বিষয়টা হচ্ছে যে কিছু কিছু আচার বা কিছু কিছু আচরণ আছে, এগুলো আপনি সমাজ থেকে কখনোই দূরীভূত করতে পারবেন না। আপনার অর্থনৈতিক যতই সমৃদ্ধ হোক, সমৃদ্ধি বাড়ুক, প্রযুক্তিগত উৎকর্ষতা যতই বাড়ুক, সমাজে কিছু কিছু আচরণ থাকবে, ব্যবহার থাকবে মানুষের, এইগুলো আসলে আপনি কখনোই একদম দূরীভূত করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে এটা কি স্ট্রাকচারাল নাকি ন্যাচারাল? এটা কিছু কিছু আচরণ ধরেন সমাজের কাঠামো থেকে তৈরি হয়, আর কিছু কিছু আচরণ সমাজে প্রাকৃতিক ভাবেই তৈরি হয়। তো এই জায়গাটায় আমার মনে হয় যে ধরেন এখানে বিজ্ঞান, আমরা যে প্রযুক্তির এই যুগের কথা বলি, যেটা আমি শুরুতেই বললাম যে এক সময় এই গুটি বসন্ত বা ডায়রিয়ায় হাজার হাজার মানুষ মরে গিয়েছে, কই আমরা তো এখন করোনাকে মোকাবেলা করতে পারছি না, 8 লাখ মানুষ মারা গিয়েছে। তো আমরা তো এখন দাবি করতে পারি না যে আমি বিজ্ঞানের একদম পিকে বা টপে আছি। ওই ওই গুটি বসন্তেও মানুষ মরেছে, ডায়রিয়াতেও মানুষ মরেছে, এখনো মরছে, ফিউচারেও মরবে। তো
তো বিজ্ঞানের সঙ্গে আমি মনে করি না যে এটার এখানে কোনো এই সংস্কার, যে আমরা খুব বিজ্ঞানসম্মত জীবন যাপন করলেই আমাদের সমাজ থেকে সংস্কার দূরীভূত হয়ে যাবে, আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে মনে হয় যে এখানে বোধের জায়গাটা আছে, চিন্তার জায়গাটা আছে, পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা আছে, এবং ওই যে আমি যেটা শুরুতে বললাম যে আমার এমন কোনো আচরণ করা উচিত হবে না যেন আমার আচরণ দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়। সেই জায়গাটায় আমাদেরকে আরো ধরেন যে চিন্তার জায়গা থেকে আরো পরিবর্তন আনতে হবে, এক ধরনের কি বলে যে সমঝোতা বা সবার সঙ্গে ইয়ে করে থাকার একটা ইয়ে আর কি। ধন্যবাদ, বুঝতে পারছি। আমরা আরেকজন আমাদের অতিথি বক্তা তাকে পাচ্ছি না। হ্যাঁ সাধনটা, আমি ওই চন্দন একটু ইন্টারাপ্ট করি। চন্দন ভাইয়ের নেট ভালো হচ্ছে না, উনি মেসেজ খুবই করছেন, ওনার নেট সাপোর্ট দুঃখের করছে না। সংবাদ। আর আরেকটা, হ্যাঁ দুঃখের সংবাদ, আরেকটা কথা আমি বলি, আচ্ছা ওটা মাইক্রোফোনটা অফ করি। তো সেটা হচ্ছে যে মারুফ ভাইয়ের কথার প্রসঙ্গে আমি সামান্য একটু ইয়ে করবো, যে একটু এক্সপ্লেন করি, মানে একটু মানে উনি একটু পরিষ্কার করলে ভালো হতো। যাই হোক, যখন করে নাই, সেটা হচ্ছে এইখানে যখন স্যালারির সাথে যে ট্যাক্সটা কেটে নেয় রিলিজিয়নের বা ধর্মের ব্যাপারে, সেটা এখানকার একটা সিস্টেমের মধ্যেই পড়ে, অপশন আছে ওখানে। তখন প্রথম মারুফ ভাই জানে যে বাধ্যতামূলক না। আপনাকে ওয়ার্নিং দিবে যে স্যালারি বাধ্যতা, মানে আপনাকে ওয়ার্নিং দিবে যে তোমার বেতন থেকে চার্চের জন্য এই ট্যাক্স কাটা হবে। আর ইউ এগ্রি, ইয়েস অর নট, মানে আপনি এগ্রি কিনা। আপনি যখন আপনাকে কিন্তু অপশন দিচ্ছে যে আপনি এগ্রি না, এবং এই অপশনের কারণে ম্যাক্সিমাম জার্মান যারা জার্মানে থাকেন বা জব করেন, অনেক ইয়াংরা, ওরা ট্যাক্সের টাকা বাঁচার জন্য অনেকে দেয় না, ঠিক আছে, যে আমি দিব না। যখন সে দিচ্ছে না তখন হচ্ছে মজা, সে তো অনেকগুলো সুবিধা পাচ্ছে না চার্চ থেকে, যেমন তার মারা গেলে যে অন্ত্যেষ্টিক্রিয়ার যে কাজগুলো চার্চ তখন তাকে অ্যালাউ করছে না, বলছে যে না তুমি তো আমাকে ট্যাক্স দাও নাই, তুমি কেন ধর্মাচারে আসছো। এতে হয় কি, সে রোববারে চার্চে যাচ্ছে না। এক মিনিট, আপনাকে শুধু এই অন্ত্যেষ্টিক্রিয়াই করবে না, সুনির্দিষ্ট চার্চের যে কবরস্থান থাকে সেখানে কবরও দিতে দেবে না, আপনাকে তখন সিটি কর্পোরেশনের কবরস্থানে যেতে হবে। হ্যাঁ, ইয়েস। তো তার মানে কি, তখন দেখা গেল কি যে আস্তে আস্তে একটা ইয়াং মানুষ, যেমন ধরেন আমাকে যদি বলা হয় যে তোমার এত 100 টাকা থেকে তোমার 25 টাকা কেটে নেবো আমি চাচ্ছি, তা আমার তো ভিতরে ভাই যত কথাই ভিতরে ঈশ্বর বিশ্বাস থাক, ওর কিন্তু জাগতিক জিনিসটা সামনে চলে আসে, যে আমি তো টাকাটা বাঁচাতে পারলে আমি বেঁচে যাই। তো ও দিচ্ছে না, এতে হয় কি, সে রোববারে চার্চে যাচ্ছে না, এবং চার্চের সাথে ওর যে ডিস্টেন্স তৈরি হচ্ছে, সে আস্তে আস্তে তার ভিতর থেকে ধর্মের সব উধাও হয়ে যাচ্ছে, সে তো দেই নেই, তার ভিতর চাপও নেই, এবং রাষ্ট্র প্রেশার দিচ্ছে না বা চার্চ প্রেশার দিচ্ছে না যে তুমি তো বাবা ধর্ম মানো না, তোমার মেরে ফেলবো, এটা কিন্তু বলছে না। চার্চ বলছে আমাদের এখানে কবর হবে না, ওদের ওখানে বলতে চার্চের যে কবরস্থান, দেখেন অথরিটি দুটো, একটা হলো চার্চের, একটা হলো সিটি কর্পোরেশনের। আমি চার্চের ওখানে আমি আমার সমাজ একটু করাবো না, তাতে কার কি যায় আসে। আরেকটা হচ্ছে যে আমি অন্ত্যেষ্টিক্রিয়া করবো না, নর্মালি আমি মাটিতে পুঁতে দেব, কোনো ব্যাপার না। এইভাবে যেটা মজাটা হয়েছে, এটা আসলে চালু করেছে সম্ভবত আডেনাওয়ারের সময় থেকে, এটা হয়েছে মানে সেকেন্ড ওয়ার্ল্ডের পর থেকে, মানে উনি যখন চ্যান্সেলর, কারণ উনি তো অ্যাথিস্ট ছিলেন, উনি কৌশলে এই টেকনিকটা ওখানে ঢোকানো হয়েছে। এটা হিটলার আমলের আইন না, হিটলারের আফটার 45 এর আইন। এটা হলো একটা ব্যাপার। আরেকটা জিনিস যেটা ধর্ম, যেটা বলা হয় এখানে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হয় 16 ইয়ার্স এর পরে, অর্থাৎ আপনি প্রেশার দিতে পারবেন না আপনার সন্তানকে ধর্ম চর্চার জন্য, আইনত নিষিদ্ধ। তবে পরিবার চাইলে 16 বছরের পরে তাকে মানে ধর্ম মানে শিক্ষা দিতে পারবে। আপনি দেখেন, যখন ধর্ম শিক্ষার বিষয় আসছে জার্মান সোসাইটিতে বা স্কুলে, তখন কিন্তু তাকে শুধু খ্রিস্টান ধর্ম শেখাচ্ছে না, তাকে সব ধর্মই শেখাচ্ছে। অর্থাৎ তার হাতে অপশন রয়ে যাচ্ছে, আমি ইসলাম হব, ইহুদি হব, হিন্দু হব, অর্থাৎ সে তখন সব ধর্ম জানতে পারছে। অর্থাৎ তাকে ধর্মের যে জ্ঞানটা, রিলিজিয়াস নলেজ, সেটা দেওয়া হচ্ছে। পাশাপাশি বার্লিন স্টেটে আবার আরেকটা ইয়ে আছে, ওটা হয়তো মারুফ ভাই হয়তো জানেন, এখানে এথিক্স শেখানো হয়। আলাদা একটা টিচারদেরই মধ্যেই একটা ব্যাপার আছে যে আপনাকে এথিক্স শেখাবে, অর্থাৎ আপনার যে নীতি নৈতিকতা, এটা হলো সর্বাগ্রে জরুরি। এই কারণে
মানে জার্মানিতে তুলনামূলকভাবে ধর্ম, তবে কিন্তু আছে এখানে 28% ক্যাথলিক আর 27% ওই আপনার কি বলে ওইটা প্রটেস্ট্যান্ট, তাই না? প্রটেস্ট্যান্ট। তো তার মানে কি, এই যে সংখ্যাটা, এরা কিন্তু বংশগতভাবে ধর্ম নিয়ে আসছে, বংশগত। আদতে কিন্তু এরা ধার্মিক না, এরা তো ট্যাক্স দেয় না, হ্যাঁ, কিন্তু ওই যে জন্মসূত্রে ওরা খ্রিস্টান এইভাবে। যে কারণে এখানে ধর্মের যে বিষয়গুলো এখানে রয়ে গেছে, এইটুকু আমি ব্যাখ্যা করলাম। আলোচনা কিন্তু আমি করছি না, যার শুধু অংশ নিচ্ছি। সাধন, অনেক অনেক ধন্যবাদ, আমরা অনেকটাই জানতে পারলাম। এরকম রাষ্ট্রের এই নমনীয়তা থাকলে, একটা স্পেস থাকলে হয়তো আমাদের দেশীয় বা উপমহাদেশও হয়তো এরকম অনেক আমরা মুক্তমনা বেরিয়ে আসতে পারতাম। সেখানে আমাদের একটা চাপ রয়েছে, রাষ্ট্রীয় চাপ রয়েছে, বা রাষ্ট্রীয় একটা ফাঁদ রয়েছে। যাই হোক, আমি সে আলোচনায় না গিয়ে আমি ডাক্তারবাবুকে, মানে ডাক্তার গৌতম বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো এবার। সেটা হচ্ছে যে বেশ কয়েক বছর আগে, এটা দেবাশিস বলতে পারবেন হয়তো সাল তারিখ, আমি সাল তারিখটা ঠিক মনে রাখতে পারি না, যে আমাদের কলকাতার ঐতিহ্যবাহী একটি কলেজ, এখন বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজে একটা সমীক্ষা হয়েছিল যে কোন ফ্যাকাল্টি বা কোন স্ট্রিমের মানে ছাত্ররা বেশি বিজ্ঞান মনস্ক। তো দেখা গিয়েছিল যে বিজ্ঞান বিভাগের থেকেও কলা বিভাগের ছাত্ররাই বেশি বিজ্ঞান মনস্ক ছিল। এটা দারুণ সমীক্ষা। এই সমীক্ষাটিকে একটু বিশ্লেষণ করার আগে আমি একটু আমাদের ডক্টর বন্দ্যোপাধ্যায়কে একটু ধরিয়ে দেব যে বিজ্ঞানের কোনো একটি বিষয় নিয়ে পাঠ বা পড়াশোনা বা চর্চা করা, আর সামগ্রিকভাবে বিজ্ঞান মনস্কতাকে অর্জন করা বা সে ধরা, এটার ক্ষেত্রে যে তফাৎটা রয়েছে। এবং আমি আরেকটু ধরিয়ে দিচ্ছি ডাক্তারবাবুকে, যেটা হচ্ছে যে বিজ্ঞানের যে টোটাল জার্নিটা, প্রথম থেকে এই মানে গোড়া থেকে এই পর্যন্ত জার্নির যে সুবাসটা, যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা নিতে পারলেই একটা মানুষ বেশি যুক্তিবাদী, বেশি বিজ্ঞান মনস্ক হয়ে ওঠে, নাকি বিজ্ঞান শাখায় পড়লে পারে একটা মানুষ কোনো একটি বিশেষ বিষয় নিয়ে গবেষণা করলে বেশি বিজ্ঞান মনস্ক হয়ে ওঠে? আমরা দেখছি বিপরীতটাই হয়। কেন হয় এটা? এটা একটু ডাক্তারবাবু বলবেন যে বিজ্ঞান মনস্কতা। আমি হ্যাঁ, এই বিষয়টা বলার জন্য আমি অনেকক্ষণ থেকে একটু উসখুস করছিলাম। তো ওই বিষয়টায় আসার আগে দুটো কথা বলি। একটা হচ্ছে সংস্কার, আমরা যদি ভাগ করি কুসংস্কার আর সুসংস্কার, তো সেখানে আমরা যে সৌজন্যমূলক নমস্কার করি, প্রণাম করি, হ্যান্ডশেক করি, সেলাম করি, এগুলো সব সংস্কার, এগুলো সবই সুসংস্কার। আবার কুসংস্কার আছে, যেমন ধরুন ব্রাহ্মণরা অব্রাহ্মণকে ছুলে অপবিত্র হয়ে যাবে, তার হাতে জল খাবে না। মেয়েদের খুব জোরে হাসতে নেই, অমঙ্গল হয়, এগুলো কুসংস্কার। আচ্ছা, এবারে এই কুসংস্কারটা থাকলে ক্ষতি কি? অবশ্যই ক্ষতি আছে। মানুষ উদার হতে পারবে না, মেয়েদের জোরে হাসতে নেই, এইটা হচ্ছে পুরুষদের পুরুষতান্ত্রিক আধিপত্য। মেয়েদের বিকাশ ঘটবে না, মেয়েরা ইনহিবিটেড হয়ে থাকবে, মেয়েদের সাইকোলজিক্যাল প্রবলেম বাড়বে এই পরিবেশের মধ্যে থাকতে থাকতে। সেই জন্য কুসংস্কার অবশ্যই আমাদের ক্ষতি করে, কুসংস্কার নিয়ে অবশ্যই ভাবতে হবে। তো কুসংস্কার সারা পৃথিবী থেকে কোনোদিন যাবে না, এইটা ওইভাবে একটু বলা মুশকিল, কারণ সমস্ত বিষয়ের শেষ সীমানা বলে কিছু হয় না। সমস্ত বিষয় চলে গেছে ইনফিনিটিতে। তার মানে 500 বছর আগের থেকে 400 বছরের আগের মানুষ আরো উন্নত হয়েছে, তার থেকে 100 বছর আগের মানুষ আরো উন্নত, আমরা তার থেকেও উন্নত, আমাদের 100 বছর পরে তারাও উন্নত হবে, এটা আমাদের মেনে নিতে হবে। যদি বলি না, এক জায়গায় দাঁড়িয়ে আছি, উন্নতি হচ্ছে না, তাহলে কিন্তু মানব সভ্যতা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, হয় উন্নতির দিকে যাবে নয় ধ্বংসের দিকে যাবে। তাহলে এতদিন মানব সভ্যতা টিকে থাকতো না। রাজতন্ত্র থেকে গণতন্ত্রে এসছে ইতিহাসের বহু বছর পেরিয়ে, এটাও কিন্তু একটা মানুষের চিন্তা ভাবনা সংস্কার মুক্ত হওয়ার একটা অগ্রগতির নির্দেশ করে। এবারে আমি আসি যেটা সাধন বাবু বললেন, ভীষণ ঠিক কথা। বিজ্ঞান যে পড়ছে
সে বিজ্ঞান মনস্ক নয়। এখানে বিজ্ঞান এবং প্রযুক্তি এই দুটো কিন্তু আলাদা। প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের বাস্তব প্রয়োগ, অ্যাপ্লাইড প্রযুক্তি। এবারে আমি যদি বিজ্ঞানটা শিখে প্রযুক্তিতে যাই, প্রযুক্তিতে গবেষণা করি এবং ক্রমাগত উন্নত স্তরের যন্ত্রপাতি আবিষ্কার করি, তাহলে দেখা যাবে আমি একটা বিশ্বের একটা কতগুলো বিজ্ঞানের কতগুলো নিয়ম কানুন ধরে ধরে, ঘটনা পরম্পরা ধরে ধরে একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। এবং টেকনোলজিতে যতই উন্নতি করি না কেন, আমি সংস্কার মুক্ত হব না যতক্ষণ না বিজ্ঞানের সাথে দর্শন মিশছে। তার জন্য আমরা দেখতে পাই একজন নোবেলজয়ী বিজ্ঞানীও অনেক সময় বলে ঈশ্বর বলে কিছু আছে, আমি মানি। নোবেলজয়ী বিজ্ঞানী আমি ছোটবেলায় দেখেছি আমার মা বাবাকে বলতে, একজন বড় সার্জন, তার বড় সার্জন নাম ছিল তার, বাবা দেখেছিস কত বড় সার্জন, কিন্তু অপারেশনে নামার আগে পুজো করে, পুজো করে তার কপালে ফোঁটা নিয়ে অপারেশনে করতে ঢোকে। দেখ এত বড় ডাক্তার হয়েও ঠাকুর মানে, তার মানে এটা তার আর একটা কোয়ালিফিকেশন, তার মানে ঠাকুর না মানাটা অপরাধ। এই যে বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা, তারা বিজ্ঞানের ঘটনা পরম্পরা, নিয়ম কানুন, অর্থাৎ বিজ্ঞানের নিয়ম ধরে ধরে রাস্তা ধরে সোজা একটা শিখরে চলে যাচ্ছে, কিন্তু সেই শিখরটা একটা সুড়ঙ্গ পথে এগিয়ে গেছে। সে কিন্তু বিজ্ঞানের ডেভেলপমেন্ট, তার ইতিহাস, এই সব থেকে নিরপেক্ষভাবে একটা বিজ্ঞানের ঘটনা পরম্পরা, নিয়ম পরম্পরার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। সেই জন্য সে শেষ প্রান্তে পৌঁছে নোবেল প্রাইজ পেয়েও সেই ঈশ্বরকে বিশ্বাস করছে। কিন্তু যে মানুষটা বিজ্ঞানের ইতিহাস পড়ছে, কিভাবে আস্তে আস্তে বিজ্ঞান এগোলো, কিভাবে মানুষের অনুসন্ধিৎসা বিজ্ঞানকে সামনে নিয়ে এলো, কিভাবে গ্যালিলিও সত্যি কথাটা বলল এবং কিভাবে বাইবেল তাকে শাস্তি দিল। হ্যাঁ, এই যে যে পড়ছে, তার মানে দেখা যাচ্ছে যে মানুষ তখনই বুঝতে পারছে যে বিজ্ঞান যত মুক্ত মন নিয়ে অনুসন্ধান করবে, যত সংস্কারে আটকে যাবে না, তত তার অনুসন্ধান তীব্র তীক্ষ্ণ হবে, তত বিজ্ঞানের উন্নতি হবে। যার জন্য আমি যখন ফিজিক্স কেমিস্ট্রির নিয়মগুলো পড়ছি, আমি ওইটুকু জানছি মাত্র যে এই দুটো পদার্থের রিয়াকশন হলে এইটা তৈরি হয়, এইটা নিয়ম। তারপরে আবার বলছি সত্যি কি বিস্ময়ের না, এইটার সাথে এটা মেলালে এটা হয়ে যায়। সত্যি কেউ একজন আছে, যাই বলো কেউ একজন আছে। আমি বলবো আমরা আগের থেকে অনেকটা এগিয়েছি, সংস্কার মুক্ত হয়েছি, কারণ বহু মানুষ সুরালা গণেশ, পায়ের কাছে হাঁস রাখা সরস্বতী বা পায়ের কাছে পেঁচা বসে থাকা লক্ষ্মী, এগুলো তো আর বিশ্বাস করে না। কিন্তু তার শিক্ষার জন্যই এই উন্নতি হয়েছে। বিজ্ঞান যখন মহাকাশে চলে গেছে, একদিন আমরা যখন বুঝতে পারতাম না সত্যি তো আকাশটা কি, আকাশের পরে কি আছে, তখন আমরা সারেন্ডার করে ফেলতাম, বোধহয় দেবতা আছে। তারপর যখন মানুষ মহাকাশে ছুটে গেল, গ্যালাক্সি থেকে গ্যালাক্সিতে যখন ছুটে যাচ্ছে, দেখা গেল গ্যালাক্সির পরে গ্যালাক্সি, তারপরে গ্যালাক্সি পুঞ্জ, তারপরে মহা গ্যালাক্সি পুঞ্জ। দূরবীনের সব থেকে শক্তিশালী দূরবীন দিয়ে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে কোটি কোটি মহা গ্যালাক্সি পুঞ্জ চলে গেছে, শেষ হবার কোনো লক্ষণ নেই। এখানে আমাদের একটা বিস্ময় হচ্ছে। তাহলে যে বিজ্ঞানী এতে বিস্মিত হয়ে বলছে তাহলে কেউ একজন আছে, আমি তাকে প্রশ্ন করব, কেউ একজন যদি এটাকে সৃষ্টি করে, তাহলে তাকে কে সৃষ্টি করলো? তাকে যদি আবার কেউ সৃষ্টি করে, তাহলে তাকে কে সৃষ্টি করলো? তার মানে এরকম একজন কেউ আছে সব সৃষ্টি করেছে, এটা হতে পারে না, কারণ তারপরে আছে তাকে কে সৃষ্টি করলো। সেইখান থেকে চলে আসে ঈশ্বরের ব্যাপারটা দাঁড়ায় না।
দাঁড়ায় এ মহাবিশ্বের নিয়মটাই শেষ সত্য। আরো গবেষণা চলবে, দর্শনের আরো উন্নতি চলবে, এবং এটা আমরা উপলব্ধি করবার শক্তি হয়তো ভবিষ্যতে আরো পারবো। এখন আমরা একটা জায়গায় গিয়ে আর ভাবতে পারছি না, 100 বছর পরে ওইটাই আবার তারা ভাবতে পারবে যেটা আমরা পাচ্ছি না। আইনস্টাইন যে ব্যাপারটা বলে গেলেন, মহাবিশ্ব তার একটা সীমানা আছে, মহাবিশ্বের একটা সীমানা আছে। হ্যাঁ, এইটা আমি চেষ্টা করেছি ব্যাপারটাকে উপলব্ধি করার, পারিনি উপলব্ধি করতে। শেষ থাকলে তারপরে কি এই জায়গাটা চলে আসছে। হয়তো আইনস্টাইন যেভাবে ভেবেছে 100 বছর পরে বহু মানুষ সেভাবে ভাববে। ক্রমশ মানুষ সংস্কারগ্রস্ত হতে থাকবে, কিন্তু তবে সুসংস্কারকে বাতিল করবে না। আমরা নমস্কার করি, প্রণাম করি, এক একটা সমাজের বিনয় প্রকাশের মাধ্যম, এগুলো যাবে না। কিন্তু কুসংস্কার যত মুক্ত মন, যত বিশ্লেষণের পথে ছুটতে থাকবে মহাবিশ্বের পথে, গ্যালাক্সি পেরিয়ে, তত কিন্তু তার সংস্কারগুলো চলে যেতে থাকবে, এটা আমার মনে হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা আরো কিছু, যেমন এরকম হয়, আমি একটু উদাহরণ ডাক্তারবাবুর সঙ্গে বাড়িয়ে দিচ্ছি। সেটা হচ্ছে বাড়িতে এলেই কেউ পরিশ্রান্ত হলে 1 গ্লাস জল দেওয়া, বা কোনো অতিথি আসলে তাকে একটু খেতে দেওয়া, প্রথমেই জলের সঙ্গে একটু বাতাসা দেওয়া। এরকম প্রচুর সংস্কার আছে যার পিছনে হয়তো একটা সার্বজনীন আবেদন আছে। তার মধ্যে বিশেষ কোনো ধর্ম থেকে উদ্ভূত, বিশেষ কোনো সম্প্রদায়ের জন্য নয়, সকলের জন্যই এগুলো। সেটার পদ্ধতি আলাদা হতে পারে, কেউ বাতাসা দিলেন, কেউ চিনি দিলেন, কেউ একটু গুড় দিলেন, একটু জল দিলেন। এরকম সংস্কার তো প্রচুর আছে। সেই জন্য সংস্কার কুসংস্কারের আলাদা একটা অনুষ্ঠান হতেই পারে আমাদের, যে কোনটাকে আমরা সংস্কার বলবো, কোনটাকে কুসংস্কার বলবো, হতেই পারে। আমি এবার যাব, ডাক্তারবাবু একটু ধরিয়ে দিলেন গণেশের সুর, আমার মনে পড়ে গেল যে এই যুগে 2020 সালে এরকমও রাষ্ট্রীয়ভাবে যখন, বা বেশ রাষ্ট্র পরিচালনা করে এরকম কোন শক্তি থেকে যখন বলা হয় বিজ্ঞান কংগ্রেসের মতো অনুষ্ঠানে, বিজ্ঞান কংগ্রেস, এটা বুঝতে হবে যে যেহেতু গণেশের সুর ছিল, মানে গণেশের সুর ছিল না, গণেশের মাথায় একটি মানুষের অবয়বে বা ধরে গণেশ হাতির মাথা বসিয়ে দেওয়া গেছিল, বা এখন বলা হচ্ছে স্টেম সেল ছিল, বা আকাশে যুদ্ধ করতে এরোপ্লেন ছিল, এমনকি প্লাস্টিক সার্জারিও ছিল, এরকম বলা হচ্ছে নানান রকম। এবং এটা বলা হচ্ছে একদম খোদ একটা ক্ষমতার উৎস থেকে, এবং এটা চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি এর সঙ্গে একটু মজা করি, কারণ আমাকে একটু মজার কথা না বললে আমার আবার জাত থাকে না। এটা হচ্ছে, আমি বলেছিলাম একটি সেমিনারে যে দেখুন, একটা মানুষের শরীরে একটি পশুর অর্গান ফিট করবে কিনা, বা পশুর দেহের কোনো অংশ ফিট করবে কিনা, সেই জীববৈজ্ঞানিক বিষয়টাকে এড়িয়েও যদি আমরা জ্যামিতিক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে একটা মানুষের শিশুর এই গলার এই পরিধিটা, এমনকি ওর যে ব্যাসার্ধটা, গলার পরিধির মানে বৃত্তিটার ব্যাসার্ধটা কতটুকু হয়। একটা পরিধি তার ব্যাসার্ধ 1.5 ইঞ্চি 2 ইঞ্চি হতে পারে একটি শিশুর। আর একটি হাতির বাচ্চা যে জন্মের পরে, এই যে আর গলার পরিধি যতটা, তার ব্যাসার্ধটা প্রায় 9 থেকে 10 ইঞ্চি। এই 9-10 ইঞ্চি এরকম মোটা একটি হাতির গলা, বাচ্চার গলার সঙ্গে মানুষের বাচ্চার গলা এই যে ফিট করে দিল, আমরা জানি একটা মোটা 2 ইঞ্চি 3 ইঞ্চি পাইপের সঙ্গে যদি একটা 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি পাইপকে জুড়তে হয়, মাঝখানে একটা অ্যাডাপ্টার সকেট লাগে ছোট করার জন্য। তো এই হাতির সঙ্গে মানুষের গলা সেলাই করলো, এ তো কি করে সম্ভব? এই জ্যামিতিতেই তো মিলছে না। তো আমি এটা বলাতে অনেকে বেশ মজাও করলেন যে সত্যি তাই। আমি বললাম জীববৈজ্ঞানিক ব্যাপার বাদ দিন, জ্যামিতিতেই আসছে না ওটা। তো আমি দেবাশিস ভট্টাচার্যকে প্রশ্ন করব, বা আমি বলতে আলোচনা করতে অনুরোধ করব, সেটা হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে বা ক্ষমতাসীন, রাষ্ট্রের ক্ষমতাসীন যারা থাকেন বা ক্ষমতার কে কুক্ষিগত করার জন্য এরকম ধরনের কোন কালচার, এরকম ধরনের কোন মাইথোলজিক্যাল কোন ক্যারেক্টারকে বা কোন কুসংস্কারকে এই যুগে নূতন করে আমাদের মধ্যে চারিত করার যে প্রকল্প চালু আছে, এই প্রকল্প সম্পর্কে বলবেন, এবং যে প্রকল্পকে কিভাবে আমরা প্রতিহত করব, এটা সম্পর্কে বলবেন। গৌতম দা বোধহয় কিছু বলতেছেন।
গৌতমদা বলতে পারে। হ্যাঁ, সাধন বাবুকে আমি বলবো আপনার কল্পনা শক্তি যথেষ্ট দুর্বল, কারণ অত বড় হাতির মাথাটাকে ছোট করে আনা তখন তার টেকনোলজিতে অসম্ভব ছিল না। এখন যেমন আমরা জেরক্স করতে গেলে এনলার্জ করি, ছোট করে ফেলি, মাথাকেও সেই সময় এত হাই টেকনোলজি ছিল, ছোট করে নিয়েছিল। আপনি কেন কল্পনা করে সেটা ভাবতে পারছেন না? আপনার কল্পনা শক্তির অভাব আছে। বেশ মজার, বেশ মজার। Very well said, Gautam da. Very well said. আমাদের দেখো সাধন, আমরা যে কাজ করি, বিজ্ঞান আন্দোলন, যুক্তিবাদী আন্দোলন, এটা হয়তো তার পলিটিক্যাল ডাইমেনশন আছে। যখনই আমরা কোনো প্রশ্ন করি, ধর্ম নিয়ে প্রশ্ন করি, ধর্মকে রাজনীতিতে মেশানোর ব্যাপারে প্রশ্ন করি, কুসংস্কার ছড়ানোর ব্যাপারে প্রশ্ন করি, আমরা বলি যে যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে শুধু যে আমরা ওই মানে টিভি দেখছি আর কম্পিউটার করছি আর গান শুনছি, ব্যাপারটা তা নয়। বিজ্ঞান আর যুক্তির আসল কাজটা হচ্ছে প্রশ্ন করা, সত্যকে জানা, অসঙ্গতি দেখলে প্রশ্ন করা, চ্যালেঞ্জ করা, চার্জ করা। সেই ব্যাপারটার একটা পলিটিক্যাল ডাইমেনশন আছে, কিন্তু তাও এটা তো সেই অর্থে মানে কিছুদিন পর পর ভোট চাইতে যাওয়া, সেই রকম একটা ঠিক পলিটিক্যাল পরিসর এটা না। তো ফলে আমরা হয়তো এটার পরোক্ষভাবেই করতে পারি। যারা নির্বাচিত হয়ে সরকারে গেছেন, তারা এখন যেটা করছেন ভারতে, সেটা মানে শুধু যে খারাপ তা নয়, আমার তো একজন ভারতবাসী হিসেবে খুব লজ্জা করে, এবং ব্যাপারটা প্রায় দুঃস্বপ্নের মতন। আমাদের প্রধানমন্ত্রী বলে দিচ্ছেন মানুষের সঙ্গে হাতির মানে মাথা জুড়ে দিতে হবে। অন্য কেউ হয়তো বলছেন, অন্য কেউ কোনো মন্ত্রী হয়তো বলছেন যে বিবর্তন সত্য নয়, কারণ কোনো বাঁদরকে কেউ কখনো মানুষ হতে দেখেনি। বিচারপতি বলছেন যে ময়ূরী যৌন সঙ্গম করে না, ময়ূর নাকি চোখের জল দিয়ে ময়ূরীকে গর্ভবতী করায়। এটা এখন আমাদের দেশের এক দুঃস্বপ্ন। আমরা কি করতে পারি? আমরা তো আর বিজ্ঞান যুক্তিবাদী আন্দোলনের জায়গা থেকে আমরা তো আর বলতে পারি না যে ওদেরকে ভোট দেবেন না, আমাদেরকে ভোট দিন। সবটাই নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে দিয়ে হয়, তারাও নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে দিয়েই এসেছেন। তো আমরা এটা বলতে পারি যে এটা খারাপ, এটা অযৌক্তিক, এটা ভুল, এটা ক্ষতিকর, সেইটা আমাদেরকে বেশি বেশি করে বলতে হবে। এর বেশি আর কি বলবো বলো? আমরা এর জন্য খুব লজ্জিত। হ্যাঁ, এখানে এবং এটা মানে খুব, আমি একটু আগে বলছিলাম যে এই ধর্ম বেড়ে ওঠা, ধর্মের রমরমা বেড়ে ওঠা, এটা সাধারণভাবে আমাদের ডেভেলপমেন্টের পক্ষে ক্ষতিকর। অর্থনৈতিক যে মানে উন্নতি, পার ক্যাপিটা জিডিপি দিয়ে যা মাপা হয়, সেটার সঙ্গে এর সম্পর্ক বিপ্রতীপ, এর আগে আমি বলেছি। এবং এই যে এটা ঘটছে, এর ফলে আমাদের অর্থনৈতিক উন্নতির হার, জিডিপি গ্রোথ রেট কমে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে, এবং মানে যে আমাদের এই শিল্পে উন্নত হতে গেলে, বিজ্ঞানে উন্নত হতে গেলে আমাদের তো সেটা নিয়ে পড়াশোনা করতে হবে, রিসার্চ করতে হবে। এই রিসার্চের যে বাজেট, এই বাজেট ভারতের বরাবরই 1% কম ছিল। সাধারণত উন্নত দেশরা, এটা মোটামুটি একটা মানে রুল অফ থাম্ব, যে তারা 2 থেকে 2.5% জিডিপির 2 থেকে 2.5% তারা বিজ্ঞানের গবেষণায় খরচা করেন। একটু যারা বেশি আগ্রহী, বেশি এগিয়ে থাকা, তারা একটু বেশি করেন। স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যেখানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স উন্নত, তারা হয়তো 3.5% করে, 4% করে। অন্য কিছু ব্যতিক্রমী দেশ আছে, ইসরায়েল 3.5-4% করে, এরকম আছে। কিন্তু মোটামুটি রুল অফ থাম্ব হচ্ছে 2%, 2.5%। আমাদের এখানে 1%-এর কম বরাবরই, সেটা খুব স্লোলি বাড়ছিল। 1%-এর মধ্যেই
0.9 থেকে 0.92 হওয়া, তার থেকে 0.95, 0.98 এটা হচ্ছিল। আর বর্তমান সরকার এসে এক ধাক্কায় সেটাকে 0.83 করে দিয়েছে। দিস ইজ গোয়িং টু হ্যাপেন। এখন এইখানে সমস্ত রকম ভাবেই প্রোগ্রেসিভ মুভমেন্ট, মানবাধিকারের মুভমেন্ট, যুক্তি বিজ্ঞান এগুলোর মুভমেন্ট, এগুলো সবটাই খুব মানে খুব চেকড হয়ে যাবে, ভীষণভাবে অ্যারেস্টেড হয়ে যাবে। তার মধ্যে থেকেই আমাদেরকে ফাইট করতে হবে, তার মধ্যে থেকেই আমাদেরকে ভয় না পেয়ে বলতে হবে। এই কিছুদিন এই তো প্রশান্ত ভূষণ, তিনি বোধহয় গ্রেপ্তার হতে যাচ্ছেন। হ্যাঁ, এখানে এই কিছুদিন আগে তেমন কিছুই নয়, এই মানে মানে পরিবেশ নিয়ে পরিবেশ মন্ত্রককে চিঠি দিয়েছিল একটি সংস্থা, তাদেরকে বলেছে যে তোমরা দেশদ্রোহের কাজ করছো বলে তাদেরকে অ্যারেস্ট করেছে, নাকি সব করেছে। এখন এই জিনিসটা হতে থাকবে, এটা আমাদের খুবই পরিতাপের বিষয়। বলতে হবে, এই বলতে থাকাটা, ভয় পেয়ে চুপ করে যাওয়াটা আমাদের রাস্তা নয়, বেরোবার রাস্তা নয়। বেরোবার রাস্তা হচ্ছে বলতে থাকাটা। আচ্ছা সাধনদা, আমরা আলোচনা অনেক করে মানে মোটামুটি একটা 1 ঘন্টা 6 মিনিটে এসে গেছি। আমরা কি দর্শকদের কমেন্ট কি নিতে পারি এখন? কমেন্ট থেকেও নিতে পারি, নিশ্চয়ই পারি, নিশ্চয়ই। তাহলে আমি কমেন্টে যাই। কমেন্টে আমি কমেন্টগুলো স্ক্রিনে দেখাচ্ছি, মানে যেটা আমি নেয়ার মতো সেটা নিচ্ছি আর কি, পরে আমি আসছি। কমেন্টটা দেখুন সবাই, দেখা যাচ্ছে না? একবার এসেছিল, অ্যাপিয়ার হয়েছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাহুল গাঙ্গুলি তিনি যে প্রশ্ন করেছেন, অলরেডি সেই প্রশ্নের উত্তর আমাদের ডাক্তারবাবু কিন্তু দিয়েছেন। মানে বিজ্ঞান কর্মী বা একজন বিজ্ঞানবাদী বলাটা ঠিক ভুল, ঠিক নয়। কারণ বিজ্ঞানবাদী বা বিজ্ঞান দর্শনে যিনি বিশ্বাস করেন, মানে আস্থা রাখেন, বিশ্বাস করার শব্দটা আমি ব্যবহার করছি না, তার ক্ষেত্রে কিন্তু এরকম অবৈজ্ঞানিক কাজ করাটা সম্ভব না। সম্ভব না। অতএব আগেই উত্তর দিয়ে দিয়েছেন ডাক্তারবাবু যে কেন মানুষ বিজ্ঞানের একটি শাখায় কাজ করেও বিজ্ঞান মনস্ক হন না। বিজ্ঞানের যে টোটাল জার্নি, বিজ্ঞানের যে বিবর্তন, তার ইতিহাস এবং সেই সুবাসটা নিয়ে যিনি জীবন চর্চার সঙ্গে সেটা পালন করেন, তিনি বিজ্ঞানবাদী বা বিজ্ঞান মনস্ক হন। আচ্ছা, পরে আরেকজন আছেন, এটা এই প্রশ্নটা দেবাশিস দাকে মানে মেনশন করেই করেন। দেবাশিস দা, গৌতম দা বোধহয় আগে, গৌতম দা যদি কিছু বলে নিন, তারপর আমি বলবো। ছোট আচ্ছা, এইটা আপনি বলুন। ওই ডেনমার্কের ব্যাপারে তরুণ দত্ত কিছু প্রশ্ন করেছে, ওইটা আপনি বলুন। আমি শুধু আমার একজন খুব ঘনিষ্ঠ দাদার মতন, তিনি আমাকে অনেকগুলো প্রশ্ন আগেই পাঠিয়ে রেখেছেন, তো আমি একটা মাত্র প্রশ্নের উত্তর দেব। সম্ভবত তিনি ভীষণভাবে অপেক্ষা করছেন। একটাই প্রশ্নের উত্তর দেব, সেটা হচ্ছে জন্ম বা মৃত্যুর পরে 10 থেকে 13 দিন সামাজিক অনুষ্ঠানে যাওয়া আমাদের মানা, হিন্দু ধর্মে মানা, এইটা উনি মনে করছেন এটা ভুল কেন। এখানে আমি বলি, যারা সংস্কার মানেন তারা সংস্কারটা কতটা যুক্তিসঙ্গত এভাবে ভাবেন না, সংস্কারটাকে আগে মেনে নেন এবং মেনে নেওয়ার পরে তার পেছনে যুক্তি গৌতম দার সাউন্ডটা একটু প্রবলেম হচ্ছে। তো গৌতম দা, আপনি চাইলে আরেকবার মানে লিভ করে স্টুডিওতে আরেকবার অ্যাড হন, তাহলে সাউন্ডটা ঠিক হয়ে যাবে। তো দেবাশিস দা ততক্ষণ প্রশ্নে আসি, আবার কি দেখাবো প্রশ্নটা? আমি স্ক্রিনে দেখাচ্ছি। গৌতম দা একটু লিভ করে আরেকবার ঢুকুন প্লিজ। তরুণ বাবু, মোটামুটি আপনি এখানে এই ডেনমার্ক আর সুইডেনকে নর্ডিক কান্ট্রি বলেছেন, এটা বোধহয় খুব একটা সঠিক শব্দ নয়। মানে নর্ডিক
শব্দটা মানে ওই পুরনো রেস্তাত্ত্বিকরা ব্যবহার করতেন, যে যাদের নাক উঁচু, ফর্সা, বড় বড় চেহারা, হ্যাঁ, তারাই নাকি আর্যদের মানে পূর্বপুরুষ ইত্যাদি ইত্যাদি বলে, এবং তারা শ্রেষ্ঠ মানুষ। এইটার সঙ্গে এই নর্ডিক শব্দটা জড়িত। এই নর্ডিক শব্দটা আমি ব্যবহার করব না, আমি বলতে চাইবো স্ক্যান্ডিনেভিয়ান দেশ। আপনি কোথায় তাই বলতে চেয়েছেন, মানে এই ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, যারা পশ্চিম ইউরোপের উত্তর দিকটায় আছে, এদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স খুব হাই। তবে আমি তো একজন অ্যাক্টিভিস্ট, যুক্তিবাদী আন্দোলনের অ্যাক্টিভিস্ট, আমি সেই অর্থে ইকোনমিস্ট বা সোশিওলজিস্ট নই। আমি এদের মানে ইকোনমিক্স বা এদের সোশিওলজি নিয়ে, এই দেশগুলো সোশিওলজি নিয়ে আমি যে এক্সপার্টদের মতন কথা বলতে পারি এমন নয়, তাই জন্য সেদিকটাই যাব না। কিন্তু আমি এইটুকু বলবো যে এই সমস্ত দেশগুলোতে শুধু পার ক্যাপিটা জিডিপি নয়, এদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স খুব হাই, এবং এদের ইকোনমিক ইনইকুয়ালিটি কম, অর্থনৈতিক অসাম্য কম, যার ফলে এই সমস্ত দেশগুলোতে, আমি নতুন করে কারণ ব্যাখ্যা করতে গেলে তো পুনরাবৃত্তি হবে, আমি আগে বলেছি, সেটা সবাই শুনেছেন। সেই কারণে জীবনযাত্রার নিরাপত্তা, সমৃদ্ধি, নিশ্চয়তা ইত্যাদি ইত্যাদির কারণে এখানে ধর্মবিশ্বাস কিন্তু কম। এগুলো বিভিন্ন সময় সার্ভেতে, মানে সবসময় একই দেশ যে ওপরে থাকে তা নয়, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো মোটামুটি ভাবে সবসময় ওপরের দিকে থাকে। এখন এইটার বলা মানে মানে সেখানে কি কেউ ধর্মবিশ্বাস করে না? হ্যাঁ, এই কিছুক্ষণ আগে আমাদেরই আলোচনার মধ্যে মারুফ সাহেব প্রশ্ন করেছেন, সেসব দেশে কি কেউই ধর্মবিশ্বাস করে না? আসলে ব্যাপারটা তা নয়। মানুষ তো ধর্মবিশ্বাসটাই মেইনলি করে, সেটাই করবার কথা, কারণ পরিবারের মধ্যে দিয়ে, ঐতিহ্যের মধ্যে দিয়ে সে ধর্মের মধ্যে দিয়ে আসছে। সে যখনই জন্মগ্রহণ করছে, কোনো না কোনো একটা ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করছে, ধর্মের বিশ্বাসগুলো শিখছে, ধর্মের নিয়মগুলো শিখছে। ফলে তার সে যে ধার্মিক হবে, ধর্মবিশ্বাসী হবে, এটা বড় খবর না, কিন্তু সে ধর্মবিশ্বাস থেকে বেরিয়ে আসছে, এটা একটা খবর, এটা লক্ষ্য করবার মতন। এইখানে কিন্তু সেটা ঘটছে। এবং ইতিমধ্যে এই মানে একটা পিউ ফোরাম একটা পাবলিশ করেছে 2010 সাল নাগাদ বোধহয়, যে 2050-এ বিভিন্ন ধর্মের ডিস্ট্রিবিউশন কি কি দাঁড়াবে। সেইখানে সুইচিং, মানে সেখানে বলা হয়েছে যে খ্রিস্টান এবং ইসলাম ধর্ম এখন যেমন সেটা পপুলেশনের দিক থেকে হাইয়েস্ট আছে, তখনও তাই থাকবে, কারণ তাদের বার্থ রেট বেশি, তাদের জন্মহার বেশি এই ধর্মের লোকজনদের, কিন্তু সেই অনুযায়ী তারা বেশি ছিল এবং বেশি থাকবে, তখনও সংখ্যাগরিষ্ঠ তারাই থাকবে 2050-এ। কিন্তু রিলিজিয়াস সুইচিং, এক ধর্ম থেকে আর এক ধর্মে চলে যাওয়া, এইটা ইসলাম এবং দু একটা ধর্ম সামান্য একটু গেইন করবে, আর এই আনঅ্যাফিলিয়েটেড বা নন রিলিজিয়াস এরা অন্য ধর্ম থেকে গেইন করবে প্রায় 6.5 কোটি। দিস ইজ গোয়িং টু হ্যাপেন। এবং যত এটা অর্থনৈতিক উন্নতির দিকে যাবে, তত এটা ঘটবে। সেটা টু সাম এক্সটেন্ট সেটাই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে হচ্ছে। স্ক্যান্ডিনেভিয়ান দেশে এখানে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এখানে শুধুমাত্র পার ক্যাপিটা জিডিপি বা মাথাপিছু উন্নয়ন দেখা হয় না, এটাতে মাপবার নিয়ম আছে। আমাদের মানে ভারতের অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং পাকিস্তানের অর্থনীতিবিদ মাহবুবুল হক, এরা সবাই মিলে বার করেছিলেন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মাপার উপায়। পার ক্যাপিটা জিডিপি, আমাদের লাইফ স্প্যান, কত বছর ধরে একজন লোক গড়ে শিক্ষা নিচ্ছে, এইগুলোকে যোগ করে তার একটা গড় করে স্কোরটা বেরোয়, সেই স্কোরে এরা এগিয়ে আছে। এবং এইটার কারণে এরা ধর্মবিশ্বাসেও অনেকখানি কমের দিকে। এমনকি এদের যেগুলো কাছাকাছি দেশ, এখানে অনেক জায়গায় ক্রাইম রেট খুব কম। হ্যাঁ, এই দেশগুলোতে ক্রাইম রেট খুব কম। অনেকে বলে যে সুইডেনের রেপ, ধর্ষণের হার খুব বেশি। অনেক সময় আমি দেখেছি যে যারা
এই খ্রিস্টান ধর্মের সমস্ত তাত্ত্বিক লোকজন তারা বলে এই তো এই সুইডেনের ধর্ষণের হার বেশি। আসলে তারা জানে না অন্য অন্য দেশের নিয়মের সঙ্গে সুইডেনের নিয়মের তফাৎ আছে। অন্য দেশে আপনি কোনো একজন XYZ, তিনি একজন খারাপ লোক, তিনি একটি মহিলাকে ধর্ষণ করেছেন, তাইতে একটা কেস হয়েছে, সেটাতে একটা একটা মহিলার অভিযোগে একটা কেস হবে। আর সুইডেনে গেলে তিনি যদি 3 দিন অভিযোগ করেন যে আমাকে 3 বার ধর্ষণ করেছে, আপনাকে 3টে আলাদা কেস দেবে। ওই জন্য সুইডেনে ধর্ষণের কেসের সংখ্যা বেশি, কিন্তু সাধারণভাবে ক্রাইম রেট ভীষণভাবে কম। হ্যাঁ, একদম এইটাই আমি বলতে চাই। এটা নিয়ে বেশি আর মানে ইয়ে করতে চাই না, আমাদের অন্যান্য বিষয়ে আলোচনা হবে। তিনি স্ক্যান্ডিনেভিয়ান বিষয়ে জানতে চেয়েছেন, আমি এইটুকু বললাম। আচ্ছা, এবার পরের কমেন্টে শো করি। হ্যাঁ, আরেকটি প্রশ্ন ছিল নিচ্ছি দেবাশিস বাবুর সাথে, যে সেখানে কিন্তু জেলখানাগুলো অকেজো হয়ে উঠছে, এরকমও খবর আছে। জেলখানাগুলো যথেষ্ট কয়েকটি পাওয়া যাচ্ছে না বলে প্রায় ফাঁকা পড়ে রয়েছে। এই তথ্যটাও এর সঙ্গে জুড়ে অনেক 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 চার্চ বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো আচ্ছা, একজন একটু বলি না, মারুফ ভাই বলুক কিছু। হ্যাঁ, মারুফ ভাইকে আমি না, উনি যেটা বললেন যে আমার কিছু বলার আছে, আমি জাস্ট আপনি বলবেন, আপনাকে আমি একটু ধরিয়ে দিই, তারপর আপনি এটা মারুফ ভাই এটা শেষ করে নিন। আমি উত্তর দিয়ে দেবো। মানে একটা প্রশ্ন, আমি প্রশ্নের উত্তর দিয়ে দিই, তারপরে বলবেন নাকি? সেটা বললে ভালো হবে। আগে মারুফ ভাই প্রসঙ্গটা পরে প্রশ্ন আসি। মারুফ ভাই সম্পর্ক কথা জুড়ে বলুন, কিন্তু তার সঙ্গে উনি জুড়ে দেবেন যে সামগ্রিকভাবে বাংলাদেশে এই যে আজকে উনি বললেন কলেরা বা বোধহয় গুটি বসন্তের কথা বললেন, এই সমস্ত রোগ অনেকটাই উঠে গেছে, তেল পড়া জল পড়া খাওয়া প্রচলন অনেকটাই কমে গেছে। আমি শুধু জানতে চাইবো যে এই বর্তমান সময়ের প্রজন্ম যারা, তারা কি একটু বিজ্ঞান, আমি আবার সেই বিজ্ঞান প্রযুক্তির কথাই বলছি, সেই বিজ্ঞান প্রযুক্তি নির্ভর হওয়ার ফলে গোটা বিশ্বের তথ্য ভান্ডার এবং সমস্ত কিছু হাতের মুঠে চলে আসার ফলে বাংলাদেশের মতো দেশে কি এই ধরনের যুক্তিবাদী মুক্তমনা মানুষের সংখ্যা বাড়ছে? এইটা উনি ওনার যে বক্তব্য বলতে চাইছিলেন তার সঙ্গে একটু এটা জুড়ে দেবেন দয়া করে। না, আমি আসলে আপনার সঙ্গে একটু যুক্ত করতে চেয়েছিলাম। আপনি যেটা বললেন যে জেলখানা অনেক খালি পড়ে থাকে, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে খালি পড়ে থাকে না, অনেক জেলখানা এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু জেলখানা না, হসপিটালসও এখানে বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে এখানে অপরাধীও কমছে এবং একই সঙ্গে রোগাক্রান্ত মানুষের সংখ্যাও কমছে। আমি এটাই একটু বলতে চেয়েছিলাম। আর যেটা হচ্ছে যে আপনার যে প্রশ্নটার আগে ওই দাদা বললেন যে আপনাদের ওখানে রাজনীতিবিদরা অনেক কথা বলছে যে এই করতে হবে, ওই করতে হবে, এই হয়েছে, ওই হয়েছে, প্লাস্টিক সার্জারি হয়েছে। আমাদের দেশও কিন্তু এর থেকে খুব বেশি মুক্ত না। বিকজ এই করোনার সময়েও আমরা শুনেছি যে আমরা করোনার চেয়ে শক্তিশালী, আমাদের করোনা কোনো আক্রান্ত করতে পারবে না, আমাদের অমুক মন্ত্রী ধর্ম পালন করেন, অতএব এই দেশে করোনা আসবে না, করোনা আমাদের ঘায়েল করতে পারবে না। এই ধরনের কথাবার্তা আমাদের দেশেও আছে। তো আপনি যে প্রশ্নটা করলেন যে আমাদের দেশে বিজ্ঞান মনস্ক মুক্তমনা মানুষের সংখ্যা বাড়ছে কিনা, তো এর উত্তরটা হচ্ছে যে আমি বিজ্ঞান মনস্ক বা মুক্তমনা বলবো না, আমি বলবো যে যুক্তিবাদী মানুষ, মানে যে এক ধরনের মানুষের সঙ্গে যে কথা বলার বা কনভারসেশনে ইন্টারাকশনে যাওয়ার যে প্রবণতা, আমি যদি বলি তাহলে পরে আমি বলবো যে দুঃখজনক ভাবে আমাদের দেশে কিন্তু এই প্রবণতা এখন কমছে। এই মানুষের সংখ্যা দিন দিনই কমে যাচ্ছে, কারণ আমরা কোনোভাবেই ভিন্ন মত বা বিরোধী মতকে, হয়তো বা আমার সঙ্গে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, কেমন যেন এক ধরনের খুব দ্রুত রিজেক্ট করে দেওয়ার বা বাতিল করে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যে আপনি কোনো কিছু নিয়ে কোনো কিছু বলতে পারবেন না, না রাজনীতি, না ধর্ম, না সমাজ, না কালচারাল অ্যাক্টিভিটিস, এগুলো নিয়ে কিছুই বলতে পারবেন না। আপনি বললেই আপনাকে এক ধরনের শ্রেণীবদ্ধ বা অন্য মানে হয় না, ওই যে যেটা হয়েছে যে আপনার আমরা যেটা বলি যে নিও কনজারভেটিভ, যে আমেরিকায় যে নিওকনদের যে এক ধরনের মানে দর্শন আছে, হয় তুমি আমার দলে, না হলে তুমি অন্যদের দলে, বিপরীত। আমাদের মনে হয় আমাদের দেশেও কিন্তু ট্যাগ দেয়, আমাদের দেশেও কিন্তু এই প্রবণতা রিসেন্টলি সাম্প্রতিক সময়ে ভয়াবহ রকম বেড়ে গিয়েছে।
আপনি কোনো কিছু নিয়ে আলোচনা করতে পারবেন না। আপনি যদি একটু কোনো কিছু ধরেন কুসংস্কার, আমি যেটা বলি আসলে কুসংস্কার বলে কিছু নেই, সংস্কার, সেই সংস্কার নিয়েও যদি আমি কোনো কথা বলি তাহলে খুব সহজেই আমাকে এক ধরনের ট্যাগ করে দেওয়া হবে, তুমি তো হয়তো এর বিরুদ্ধে কথা বলতেছো, সংস্কৃতির বিরুদ্ধে কথা না, বলছো, আমি ধর্মের একটু বিরুদ্ধে কথা ডিফাইন করে বলছো, পরিষ্কার করে বা দিই তুমি যেটা আপনি বলছেন না, মানে সোজা কথা বলবে নাস্তিক। আর নাস্তিক অর্থই হচ্ছে ইসলামে যে সে এই হ্যাঁ, সমাজের সবচেয়ে খারাপ মানুষ, তাকে মেরে ফেলো। এটা হলো মানে বলাই হুম, হচ্ছে সরাসরি, মানে হুম, কথা বলা হচ্ছে। সরাসরি বলে তাকে মারা যায়। এবং আমি প্রসঙ্গে হ্যাঁ, একটুখানি একটা জোক বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি বন্ধু রাকিবুল হাসান, ফিল্ম মেকার, তিনি একটি এখানে সেমিনারে বলেছিলেন যে বাংলাদেশে কারো টনসিল অপারেশন করা যায় না, মানে টনসিল অপারেশন হয় না। কেন বলে, বড় বড় অপারেশন হয় কিন্তু টনসিলের অপারেশন হয় না। বলে কেন? বলে আসলে বাংলাদেশে কেউ মুখ হা করতে পারে না, মানে মুখ হা করতে দেওয়া হয় না। টনসিল অপারেশন করতে গেলে তো মুখটাকে ফাঁক করতে হয়। এটা তিনি খুব মজার ছলে বলেছিলেন, এবং আমি আজকে ডক্টর মারুফ মল্লিকের কথায় সেই আভাসটাও পেলাম যে মানুষ হ্যাঁ, আপনি আসলে না, ওই সন্ধি ভাই তো শুধু ধর্মের কথা বললেন, আপনি কোনো বিষয়ে হা করতে পারবেন না, না এমনকি পলিটিক্স, না সমাজ, বাউল গানের না আয়োজন ধর্ম। করেন বা বাউল চর্চা করেন, সুফি চর্চা করেন, তাদেরকেও তো ট্যাগ করে দেওয়া হচ্ছে। এইখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম হয়েছে ওই আমাদের সাধনদা, তাই না, উনি বলেছেন যে বা আপনি প্রশ্ন করেছিলেন যে এটা কিভাবে আসলে আমরা এই যে ধরনের যে আচরণ রাষ্ট্রের বা সমাজের যে আচরণ, এটা কিভাবে আমরা একটু রোধ করতে পারি বা বন্ধ করতে পারি। এটা হচ্ছে কি, আমরা গ্লোবাল পলিটিক্স এর দিকে যদি তাকাই, আপনি দেখবেন যে এক ধরনের আমরা বলছি যে ডেমোক্রেসি বা গণতন্ত্র আছে, বাট কিন্তু এমন একটা সমাজের দিকে আমরা ধাবিত হচ্ছি, রাষ্ট্র ক্রমশই আমাদের উপর ঝাঁকিয়ে বসছে, চাপিয়ে বসছে, বিভিন্ন কথা বলে, এই উন্নয়নের কথা বলে, মানবাধিকারের কথা বলে। আসলে কিন্তু আপনি সেই উন্নয়নের সুফল পাচ্ছেন না, মানবাধিকারের সুফল পাচ্ছেন না। যখনই আপনাকে রাষ্ট্র দমিয়ে রাখতে চাচ্ছে, তখনই কিন্তু রাষ্ট্র আপনার উপর ধর্ম, আরেকটা জিনিস হচ্ছে জাতীয়তাবাদ, যেই দুইটা জিনিস মানুষকে এক ধরনের সুপ্রিমেসির ধারণা দেয়, যে আমি মনে এই দুইটা কিন্তু রাষ্ট্র খুব সুকৌশলে তার ব্যর্থতা, তার যে বিভিন্ন যে সীমাবদ্ধতা আছে, বা যে সে যে নাগরিকের যে বিভিন্ন কিছু নিশ্চিত করতে পারছে না, এই জিনিসগুলো ঢেকে রাখার জন্য তখন কি করে, এই ধরনের এই যে মিথোলজি, মিথ থেকে গল্প বা জাতীয়তাবাদের বা ধর্মের ধারণাকে উস্কে দেয়, আমি মনে করি। আচ্ছা ডক্টর মল্লিক, আমার আরেকটু প্রশ্ন আসছে এর সঙ্গে সঙ্গে, ছোট্ট, তার উত্তর দিতে সময় লাগবে না। সেটা হচ্ছে যে সঙ্গে রাষ্ট্রের সঙ্গে কি কোনো মানে কর্পোরেট সংস্থা বা যারা পুঁজি খাটায় সেরকম কোন মানে ওদের মধ্যে আঁতাত আছে কি, যে রাষ্ট্রীয় ব্যবস্থায় যারা কার্যকরী ভূমিকা পালন করে তাদেরকে তারা ব্যবহার করে এবং ফাইন্যান্সার, সোজা কথায় ফাইন্যান্স করে, এরকম কোন ব্যবস্থা আছে কি চালু? না, এটা তো আপনার রাষ্ট্রের অর্থনৈতিকভাবে চরিত্র, লাভবান হবে না ওই রকম তো আপনি সুনির্দিষ্ট করে বলতে পারবেন না যে কোনো প্রতিবাদী সংস্থা রাষ্ট্রকে এইভাবে মানে বুঝিয়ে ওইদিকে ঠেলে দিচ্ছে। তবে রাষ্ট্রের যে একটা একটা সাধারণ চরিত্র থাকে না, পুঁজিবাদী চরিত্র বা সাম্যবাদী চরিত্র, যখন একটা রাষ্ট্রের আসলে পুঁজিবাদী চরিত্র ধারণ করে, তখন এই যে কর্পোরেট হাউস বলেন বা যারা এই যে লাভ, খুব প্রফিট ম্যাক্সিমাইজিং ক্যারেক্টার যাদের থাকে, তাদের ভিতরে কিন্তু এই এই বিষয়গুলি একদম অটোমেটিক্যালি মানে বাই ডিফল্ট রাষ্ট্রের ভিতর ঢুকে থাকে। এখন ওইটা যেটা করতে হবে আপনাকে, এইগুলো কমাইতে হলে রাষ্ট্রের যে চরিত্র, পুঁজিবাদী বা শোষণমূলক, নিবর্তনমূলক যে চরিত্র, এইখান থেকে রাষ্ট্রের সেই চরিত্রটা বদলে ফেলতে হবে। আমরা যেটা বলি যে একটা সাম্যবাদী বা গণমানুষের বা সবার সমান অধিকারের একটা রাষ্ট্র, যেখানে ধরেন ধনী দরিদ্রের বৈষম্য থাকবে না, যেখানে শিক্ষিত অশিক্ষিতের বৈষম্য থাকবে না, যেখানে কে ধর্ম মানছে কে ধর্ম মানছে না এটা নিয়ে কোনো বিভেদ থাকবে না, মানে দিন শেষে একটা মানুষ তার কথাটা বলতে পারবে। এই ধরনের যখন রাষ্ট্র হবে, তখন তো আসলে এই ধরনের ঠিক। সমস্যা থাকবে না। আচ্ছা, আমরা কমেন্টে যাই। সাধন দা আরো কমেন্ট গুলো আমি আস্তে ধীরে কমেন্ট গুলো নিয়ে শেষ করি। আমরা কমেন্ট গুলো আগে আমরা পাস করে দিই। এই দেখেন কমেন্ট গুলো দেখুন একটু। হ্যাঁ, আমি এই কমেন্টটা আমি পড়েছি, এটা কি উত্তর দেবো? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন। নিশ্চয়ই নিশ্চয়ই, একটু 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 কমেন্টটাকে আরেকবার দেখাও। আচ্ছা দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি একটু আগে বলেছি যে আমাদের বেরিয়ে আসা, এই বেরিয়ে আসার ব্যাপারে আমরা তো ক্রমাগত চেষ্টা করছি। এই যে একটা প্রোগ্রামে এসে আমি কথা বলছি, এই কথাগুলো বলছি, এইটাও একটা এফর্ট।
সবসময় এই এফোর্ট গুলো আমাদের আছে। যুক্তিবাদী সমিতি বছরে কয়েকশো এই ধরনের কুসংস্কার বিরোধী প্রোগ্রাম করে পাবলিকের কাছে, এই কুসংস্কার থেকে মুক্ত করবার জন্য। অলৌকিক বলে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো চোখের সামনে ঘটিয়ে দেখানো, তার এক্সপ্লানেশন দেওয়া। বিভিন্ন রকম ভাবে কেউ যদি ধর্ম আর বিজ্ঞানে ঘুলিয়ে কিছু একটা বলে, তার বিরুদ্ধে একটা লেখালেখি করা, একটা পত্রিকা বার করা, এই যে মানে মুভমেন্টের কাজগুলো, এই মুভমেন্টের কাজ আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, সেটা আমরা এখনো করব। সেটাতে যত বেশি বেশি মানুষ এসে যোগ দেবেন, তত এই বিষয়টা এগোবে। তার মধ্যে কখনো কখনো মানে পরিস্থিতি খুব খারাপ হয়ে উঠতে পারে, যেমনটি এখন হচ্ছে, কিন্তু সেটা চালিয়ে যাওয়াটা আমাদের কর্তব্য। যিনি প্রশ্ন করেছেন তিনি কোন দেশের আমি জানি না, খুব সম্ভবত বাংলাদেশের বলেই মনে হচ্ছে। বাংলাদেশ অস্ট্রেলিয়াতে থাকেন। হ্যাঁ, এই 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 বাংলাদেশ, এটা সারা ভারতে, এই সারা পৃথিবীর যে ধর্মের সমীক্ষাগুলো হয়েছে, সেখানে মানে ধর্মবিশ্বাসের নিরিখে যদি সেগুলোকে সর্টিং করা যায়, তাহলে সবচেয়ে বেশি ধর্মবিশ্বাসী যে দেশগুলো পড়বে তার সেই ব্র্যাকেটের মধ্যে বাংলাদেশ চলে যাবে। ভারতও যাবে, কিন্তু ভারতের থেকে বাংলাদেশ আরেকটু বেশি। কিন্তু এইখানেও কিন্তু বাংলাদেশে প্রবল লড়াই চলছে যে সেকুলার কনস্টিটিউশনকে 1975 সালে তার মধ্যে ইসলাম রাষ্ট্রধর্ম করে দেওয়া হলো, সেটা যাতে না হয়, যাতে সংবিধান পুরোপুরিভাবে সেকুলার হয়, তার জন্য শাহবাগ আন্দোলন হয়েছে। খুন করেছে মৌলবাদীরা বাংলাদেশি যুক্তিবাদীদের খুন করেছেন। ঠিক একই সময় লক্ষণীয়, এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, ঠিক প্রায় একই সময়ে নরেন্দ্র দাভোলকর ভারতে খুন হয়েছেন, গোবিন্দ পানসারে ভারতে খুন হয়েছেন। আমাদের মানে ইউনিভার্সিটির, কন্নড় ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, রাজ্য এবং কেন্দ্র সরকার উভয় তরফে একাডেমি পুরস্কার পাওয়া MM কালবুর্গি, তারা খুন হয়েছেন। পাকিস্তানে সেই সময় খুন হয়েছেন। এই মৌলবাদীদের এই খুন করবার তরঙ্গ, এটা বাংলাদেশে হয়েছে, ভারতে হয়েছে, কিন্তু এই ব্যাপারটা কিন্তু থামেনি। এবং এই না থামাটা, হুমকি দিয়ে না থামাতে পারা, এই খুন করার বোধহয় এটা একটা কারণ। এই খুন করে তারা কিছুদিন চুপ করিয়ে রাখতে পারবে, কিন্তু খুব বেশি দিন পারবে না। পৃথিবী এই দিকে যাবেই। একটা মানুষকে আমি বলবো যে তোমাকে বোরখা পরে থাকতে হবে, তাই না? তো একটা সময়ের পরে আমি বলবো কেন থাকবো মশাই, আপনার ইচ্ছে হয় আপনি পড়ুন, গিয়ে আমি পড়বো কেন? আমাকে যদি এসে বলে যে আপনি এখন মাথা কামিয়ে আপনাকে টিকি রাখতে হবে, আমি বলবো কেন রাখবো মশাই, কি দায় পড়েছে আমার? এই প্রশ্নটা স্বাভাবিক প্রশ্ন। এখন এইটা মানুষের এখন যে লিবারাল আর্টস, মানুষের বিজ্ঞান, দর্শন, আইন, সেকুলার আইন হয়েছে আমাদের, একসময় জ্ঞানের আধার ছিল ধর্ম, সেটা এখন নেই। আর দেশের অর্থনৈতিক মানে উন্নতি চালু রাখতে গেলে, প্রোডাকশন চালু রাখতে গেলে কলকারখানা লাগবে, তাতে ইঞ্জিনিয়ার লাগবে, সায়েন্টিস্ট লাগবে, প্রশাসক লাগবে। সেগুলো তো আর ধর্মের শাস্ত্রগ্রন্থ পড়ে হয় না। একটা সময় ছিল ধর্মের শাস্ত্রগ্রন্থের মধ্যে এগুলো লেখা থাকতো, কি করে সোসাইটিকে চালাতে হবে, কি করে রাজ্য চালাতে হবে। এখন আর সেসব করা যায় না। মানে ধর্মই ছিল আটকাতে পারবে না, ফলে এটা হবে। আর আমরা ওই কাজটা চালিয়ে যাব। এটা বাংলাদেশেও হবে, ভারতেও হবে। উন্নত দেশে যা হয়েছে সেটা স্লোলি বাট স্টেডিলি এই সমস্ত দেশগুলোতেও হবে। আপনি একটা কথা বলে আমি খালি এটা কনফিউজ করছি যে ভারতে 2007 সালে ফিল জুকারম্যানের হিসেব অনুযায়ী ভারতে ধর্মমুক্ত ছিল 6%। সেইটাই লাস্ট সার্ভেতে, 2015 সার্ভেতে সেটা হচ্ছে 19%। মজাটা কোথায় জানেন? ভারতের সঙ্গে পাকিস্তানের ঝগড়া, ভারতে 19%, পাকিস্তানে 19%, সৌদি আরবেও 19%। যদিও সৌদি আরবে এই সমস্ত কথা ওপেনলি বলা বেআইনি, বললে তার শাস্তি হতে পারে। তা সত্ত্বেও গোপন সার্ভেতে তারা বলছে যে আমরা ধর্মকে ইম্পর্টেন্ট বলে মনে করি না। এছাড়াও ছোট ছোট সার্ভে আছে বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে, সেখানেও দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু এই মসজিদে যাওয়া, নানা রকমের ধর্মীয় প্রোগ্রামে যোগদান করা, অল্প বয়সীদের মধ্যে এগুলো কমে আসছে। একদম তাই, একদম This must happen, and we must make it happen even more so by staying active.
by staying vocal. অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানে সাধনদা আমি আরেকটু ইন্টারাপ্ট করি। এখানে সুরেশ কুণ্ডু, বিজ্ঞান লেখক সুরেশ কুণ্ডু একটা প্রশ্ন করেছেন, দেখুন। হ্যাঁ, ব্যক্তিগত সময় ও বিগত প্রকৃতির কুসংস্কারতা জননী ধর্ম এসেছে, সেসব বিজ্ঞান দর্শন দিয়ে বুঝিয়ে নিচ্ছে পুনরায় লড়াই অনেক ঠিক হলো কি? হ্যাঁ, সুরেশদা প্রশ্ন করছে সেসব বিজ্ঞান দর্শন দিয়ে বুঝে নিয়ে পুনরায় দীর্ঘ লড়াই করে কুসংস্কার দূর করতে হবে। তারপরে আবার বলছেন এটা ঠিক বলা হলো কি? এটা কি উনি মানে নিজের কথাটাই ঠিক বলা হলো কি বলছেন? এরকম প্রশ্ন সুরেশদা কেন করলেন জানি না, আমাদের বিব্রত করার জন্য। তিনি তো উত্তর দিয়েই দিয়েছেন আমার মনে হয়। এবং আমাদের অনুষ্ঠানের কিন্তু আমরা অলরেডি যে সময় আমাদের নির্ধারিত ছিল সেটা পার করে 2 মিনিট এগিয়ে গেছি। আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। ডক্টর গৌতম ব্যানার্জি, সুরেশদার এই প্রশ্নের উত্তর যদি তিনি দেন বা আর একটু বিস্তারিত বলেন, সেটা বলে খুব তাড়াতাড়ি আমরা শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। উনি শুরু করেছিলেন এবং উনি আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন তার বক্তব্য রেখে। হ্যাঁ, সুরেশদা যেটা বললেন, কুসংস্কার আমরা দূর করার জন্য লড়াই করে যাব, লড়াই করতে হবে। কুসংস্কার দূর হতেও থাকবে, হয়তো আবার নতুন কুসংস্কার তৈরিও হবে। যেটা আমি বলছিলাম যে কোনো কিছুর শেষ প্রান্ত বলে কিছু হয় না। যেমন শিল্পীর কাছে সৃষ্টি করার পর সে কখনোই মনে করতে পারে না এটাই তার শ্রেষ্ঠ, এর চেয়ে ভালো আর কিছু করা যাবে না। সেটা মনে করলে তার সৃষ্টিশীলতা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অর্থাৎ শেষ প্রান্ত বলে কিছু হয় না। আমাদের ক্রমাগত কুসংস্কারের বিরুদ্ধে লড়াই চলতে থাকবে। যত চলবে তত সভ্যতা এগিয়ে যাবে। কারণ একটা জিনিস তো আমরা তুলনা করতেই পারি, দেখুন না ভেবে, যে অনেক বছর আগে সতীদাহ প্রথা ছিল। সংস্কার মানুষকে সম্মোহিত করে, একটা দীর্ঘ সম্মোহিত অবস্থা। সংস্কার কোথায় নিয়ে যেতে পারে ভাবুন, যে জ্বলন্ত চিতার আগুনের ওপরে একটি অল্প বয়সী বধূকে তুলে দিচ্ছে, দিয়ে মনে করছে তারা ভীষণ ধর্ম, মানে মহান ধর্ম পালন করছে। মেয়েটি আগুনে পুড়ছে, ছটফট করছে, সেটাকেও মহান ধর্ম মনে করতে পারছে। তাহলে ওইভাবে মনে করাচ্ছে কে? সংস্কার। এবং সংস্কারের এতটাই শক্তি, এতখানি সম্মোহনী শক্তি, যে একটা আগুনে পুড়ছে মানুষ তাকে মনে করছে তৃপ্ত, সে মহা ধর্ম পালন করেছে। আজকে দাঁড়িয়ে আমরা কিন্তু কল্পনা করতে পারছি না অত নিষ্ঠুরতা কি করে সম্ভব ছিল। আজকেও কিন্তু সেই নিষ্ঠুরতা সম্ভব, চলছে, এটা সম্মোহিত হচ্ছে আর কি। মানে একটা সংস্কার, ধর্মের সংস্কার সবসময় একটা সম্মোহিত অবস্থায় নিয়ে যায়। সম্মোহিত অবস্থা মানে খোলা মনে চিন্তা করার জায়গাগুলোকে বন্ধ করে দেয়। মানে এইটা ঠিক, এটাই ঠিক, এর প্রশ্ন চলবে না। এটা কেন ঠিক, তোমাকে এর পেছনে যত সম্ভব যুক্তি দিতে হবে। মানে বাঁধ ভেঙে গেলে যেমন ইট দি পাথর দি ভাঙন আটকানোর জন্য এর পেছনে যুক্তির পাথরগুলো সাজাতে হবে, এই জন্য এটা ঠিক। সেই জন্য ওই ভয়ঙ্কর পৈশাচিক আচরণ সেদিন সম্ভব হয়েছিল শুধুমাত্র সংস্কারের জন্য, এবং পুরুষতান্ত্রিক সংস্কার। তো সেই জন্য আরো যখন উন্নত হবে সভ্যতা, হয়তো নতুন সংস্কার দেখা দিতে পারবে, সে তো আমরা জানি না। এবং আমরা যারা বিজ্ঞান মনস্ক মনে করি, আমরা তো এটাই মনে করি একদম শেষটা আমাদের জানা নেই। বিজ্ঞান চলবে অনুসন্ধান করে, একদম শেষটা কখনো জানা যাবে না। এবং এই ক্রমাগত সত্যের দিকে এগিয়ে চলাই শেষ সত্য। আর আর একটা জিনিস শুধু আমি বলবো, আমার সেই দাদা হয়তো এখনো অপেক্ষা করে আছেন যে কেউ মারা গেলে 10 থেকে 13 দিন কোনো অনুষ্ঠানে যেতে নেই। কেন? তিনি মনে করছেন এটার পেছনে যুক্তি আছে। শ্মশান থেকে এসেছি, সেখানে আমি পবিত্র থাকা দরকার, শ্মশানে কত কিছু থাকে, জীবাণু, এটা সেটা, হয়তো এইটা ভেবে। শ্মশানে একটা ডাস্টবিনে যে পচা গন্ধ নরম নোংরা পড়ে থাকে,
শ্মশান তার থেকে পরিষ্কার। কেন? শ্মশানে ডেড বডিটা পুড়ে যায়, কার্বন হয়ে যায়, সেখানে বিরাট কিছু জীবাণুর স্টোর নেই। শ্মশান থেকে এসে আমরা স্বাভাবিকভাবেই, মানে সংস্কারে নয়, স্বাভাবিক বিচার বুদ্ধিতে বিবেচনায় আমরা স্নান করি, জামা কাপড় হয়তো কেচে ফেলে ঠিক আছে শ্মশান করে, বিবেচনায়, সংস্কারে নয়। তারপরে 10 দিন পর্যন্ত অনুষ্ঠানে যাব না। তো অনুষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার থাকতে পারে, সেটাকেও আমি ক্ষতিগ্রস্ত করব, এটা যুক্তিহীন। এবং আমার জানা আছে একটি অনুষ্ঠান ভয়ঙ্করভাবে প্রয়োজনীয় ছিল এক ব্যক্তির, কিন্তু তিনি সংস্কারগ্রস্ত ছিলেন বলে তার ভাই মারা গিয়েছিল 7 দিন আগে, কিন্তু তার 10 দিন কাটেনি, অশৌচ কাটেনি বলে তিনি অনুষ্ঠান বাতিল করেছিলেন, এবং অনুষ্ঠানটি মানে একদম বাতিল হয়ে যাওয়াতে সেখানে বিরাট গোলমাল, মারপিট এসব হয়েছিল শুধুমাত্র সংস্কারের জন্য। তো আমি যদি কোন জীবাণু থাকবে শ্মশানে, রাস্তাঘাটে যা আছে তাই থাকবে, তো আমি যদি এসে দিই সেই জীবাণু 10 দিন ধরে থাকবে? বিজ্ঞানের কোনো ব্যাখ্যা নেই। তো সংস্কার আমাদের এইভাবে নানা রকম ঝামেলায় ফেলে, ক্ষতিগ্রস্ত করে দেয়। এগুলি শেষ করব। আচ্ছা সাধন, আমরা সাধন, আমি একটা কথা বলবো, খালি জাস্ট 15 সেকেন্ড সময় নেবো, 15 সেকেন্ড। হ্যাঁ, ওকে ওকে। ব্যাপারটা হচ্ছে যে অনেকেই হয়তো, আমাদের প্রোগ্রাম তো শেষ হয়ে যাচ্ছে, অনেকে প্রশ্ন করতে পারেন, অনেকে ইতিমধ্যেই ওখানে হয়তো অংশমালিক থ্রেডে প্রশ্ন করেছেন, সে দুটো একটা প্রশ্ন আমাদের কাছে এসেছে, আরো প্রশ্ন থাকতে পারে, হয়তো এখানে জবাব দেওয়া গেল না। সেটা যদি ওই থ্রেডে আপনারা করেন, তাহলে পরে আমি চেষ্টা করব অংশমালিক থ্রেডে গিয়ে সেটাকে লিখিতভাবে তার জবাব দেওয়ার। কাজেই মনে যদি কারোর প্রশ্ন থাকে, অনুগ্রহ করে সেটা থামাবেন না, ওখানে ছেড়ে আসবেন। এইটুকু, ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। আমি একটু সাধন দাস আগে একটু 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 আমি কথাটা বলে নিই। সেটা হচ্ছে যে আজকের যে আমাদের আলোচনা, আমরা মানে প্রতিক্রিয়াগুলো দেখবো, প্রতিক্রিয়া দেখে যদি আমরা মনে করি এই আলোচনাটাকে আরেকটা মানে আরেকটু এগিয়ে নিয়ে যাবো, মানে কন্টিনিউ করবো, তো নেক্সট আরেকটা এপিসোড হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই। এইটুকু বললাম। এখন সাধন দা বলুন। সাধন দার মাইক্রোফোন অফ। সাধনদার মাইক্রোফোন অফ, মিউট করা। আমি একটি মজার ঘটনা বলেই আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। সেটা হচ্ছে একটি গ্রাম অঞ্চলে একটি মানুষ মারা গেছেন, তো তার আত্মীয় পরিজন যারা আছেন তারা শ্রাদ্ধ নয়, তারা স্মরণ সভা বা শ্রদ্ধা ভাষণের আয়োজন করেছেন। আমি সেখানে বক্তা হিসেবে গিয়েছিলাম। তো রাতে যখন ফিরছি একা, এবং সেখানে একটু উত্তেজনা হয়েছিল, মাইক ছিল, উত্তেজনা হয়েছিল, কারণ আমরা সেখানে নানা রকম ব্রাহ্মণ্যবাদী সিস্টেমের বিরুদ্ধে কথা বলছিলাম। তো সেখানে একটা উত্তেজনা তৈরি হয়েছিল, পুলিশ এসেছিল, মাইক বন্ধ করে শেষকালে খুব ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করতে হয়। এবং আমি যখন ফিরছি তখন স্টেশনে একদম শুনশান, হালকা বৃষ্টি পড়ছে। একজন ভদ্রলোক চুপি চুপি আমার পিছু পিছু আসছেন, হাতে একটা সম্ভবত লাঠি বা ওই জাতীয় কিছু। আমি খুব ভীত হয়ে পড়লাম, কারণ লাস্ট ট্রেন আসবে। আমি খুবই ভীত হয়ে পড়লাম যে এইবার যদি ইনি আমায় আক্রমণ করেন, কারণ ওখানে বেশ জ্বালাময়ী বক্তব্য দিয়ে এসেছিলাম আত্মা এবং পরকাল সম্পর্কে এবং ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। তো তিনি পিছু পিছু আসলেন, আসার পরে খুব কাছাকাছি আসার পরে আমি ভাবলাম আমার তো কিছু করার নেই। তিনি খুব কাছে এসে বললেন, দাদা আপনি কোথা থেকে আসছেন? তা জিজ্ঞেস করার ভঙ্গিমায় বুঝলাম যে বিপদের আশঙ্কা নেই, এত সুন্দরভাবে তিনি বললেন। তো আমি বললাম আমি অমুক জায়গা থেকে আসছি। তো তিনি গায়ে পড়েই প্রায় বললেন যে আমি একজন রিক্সা চালক এই অঞ্চলের, প্রায় নিরক্ষর বা সামান্য স্বাক্ষর হয়তো। তিনি বললেন আমার বাবা বলে গিয়েছিলেন যে আমার মৃত্যুর পরে আমার স্বর্গবাসের জন্য কোনো ব্রাহ্মণ ডেকে এনে শ্রাদ্ধ করবি না। আমি করিনি, তাই নিয়ে প্রচন্ড আমাকে বয়কট করেছে সমাজ এখানকার, আমার রিক্সায় কেউ চড়ে না। তো আমার বোনেরা করেছিল 3 দিনের সময়, মানে একটা নিয়ম আছে, কেউ বাবা মা মারা গেলে 3 দিনের সময়ে একটা হিন্দু রীতিতে 3 দিনের একটা শ্রাদ্ধ শান্তি হয়, যাতে মেয়েদের পক্ষ থেকে বাবা বা মার স্বর্গবাস হয়, ব্রাহ্মণ পাঠিয়ে দেন স্বর্গে। সেই ভদ্রলোক আমায় বললেন যে আমাকে যখন পাড়া প্রতিবেশী এসে বলল তোর বোনেরা তো করেছে, তুই কেন করবি না? তো আমি তাদের বলেছিলাম বোনেরা তো বাবা মাকে স্বর্গে পাঠিয়েই দিয়েছে, তাহলে আমার বেলায় কি ব্রাহ্মণ আবার স্বর্গ থেকে খানিকটা নামিয়ে আনবে? মানে আমাকে তাহলে দেখাতে হবে কতটা নামালো,
আর আমার জন্য আবার দ্বিতীয়বার শ্রাদ্ধ করার পরে কিভাবে কতটা তুললো, এই ব্যাপারটা আমাকে না দেখালে আমি বিশ্বাস করবো না। এবং তিনি দৃঢ় ছিলেন, বাবার শ্রাদ্ধ ওই ব্রাহ্মণ্য মতে করেননি। আমি এটা বলে বোঝাতে চাইছি যে একজন রিক্সা চালক, প্রায় সামান্য স্বাক্ষর মানুষ, কত যুক্তিবাদী হতে পারেন যে আমার বোনেরা তো তাকে স্বর্গে পাঠিয়েছেন ব্রাহ্মণের মাধ্যমে দান ধ্যান করে, আমার জন্য কি বাবাকে আবার নাবিয়ে আনা হবে, আবার স্বর্গে পাঠাবে ব্রাহ্মণ? এই আমি বলছি, এই যে যুক্তির জায়গাটা, এই যুক্তির জায়গাটা কিন্তু ওই বিজ্ঞান শাখায় পড়ে বা খুব বেশি কিতাব পড়ে হয় না। একটা পরিমণ্ডল লাগে, একটা বিজ্ঞান মানসিকতার পরিমণ্ডল লাগে, তাতেই আস্তে আস্তে কুসংস্কার গুলো চলে যায়। আমরা আজকে শেষ করতে পারলাম না, অনেক আলোচনা রয়ে গেল। অনেক কি বলতে পারতেন ডক্টর মল্লিক, পরে আরেকটা পর্ব করব। আজকে আমরা তো যদি মারুফ মল্লিক ভাই যদি বলেন আর কি যে আমরা আগাইতে পারি আরেকটা। তবে সাধনদা শোনেন, আমার একটা রিকোয়েস্ট আছে। সাধনদা, আমার একটা রিকোয়েস্ট আছে এখানে, যে আপনি একজন মানে খুব মজার কমেডিয়ান, যেহেতু আপনি কমেডি শো করেন, তো আমরা কি এই অনুষ্ঠানের শেষে একটা কমেডি শো দেখতে পারি? না, এই কমেডি শো যাবে না, কেন বলছি না, ছোট এই রিলেটেড, আমাদের কুসংস্কার রিলেটেড হোক বা ঠিক আছে, মারুফ ভাই কিছু বলুন, আমি ভাবি কি করতে। এরকম বিড়ম্বনার মধ্যে আমায় পড়তে হয়, বিজ্ঞানের অনুষ্ঠান করতে গিয়ে কমেডি করা খুব মুশকিলের ব্যাপার। ঠিক আছে, আমি ভাবছি দেখি। হ্যাঁ বলুন। আচ্ছা, একটা জিনিস বলি, এক মিনিটে একটা জিনিস বলি। হ্যাঁ বলবো? হ্যাঁ আচ্ছা। জি বলুন। আমার একজন পরিচিত বৃদ্ধা, তার ছেলে মেয়ে নাতি নাতনি আছে। বৃদ্ধা ভীষণই অযত্নে থাকতেন, তারা প্রায় অর্ধাহারে থাকতেন। ছেলের বউ নাতি নাতনিরা তাকে তাদের অর্ধাহারে রেখেছিলেন। এইভাবে তাদের জীবন কেটেছে। তারপরে যখন শ্রাদ্ধ হলো, ধুমধাম করে শ্রাদ্ধ, বড় প্যান্ডেল, তো প্যান্ডেলে সবাই আলোচনা করছে এবং ছেলের বউ আলোচনা করছে, পাবদা মাছটা কেমন হয়েছে, দারুণ। আরে কি পাবদার সাইজ করেছেন, পাবদার থালার এদিক থেকে ওইদিকে বেরিয়ে গেছে, কোথায় পেলেন এত বড় সাইজ? ওটা কিন্তু আমার আইটেম, আমার চয়েস ছিল। তো আবার এরকমও দেখেছি, একজন শ্রাদ্ধ করেনি, শুধু স্মরণ সভা করেছে। স্মরণ সভায় তার ঘনিষ্ঠ লোকজন সব এসেছে, তাদের বিভিন্ন জীবনের ইতিহাস ঘটনা নিয়ে আলোচনা করেছে। আমি দেখলাম স্মরণ সভায় চলে যাওয়া মানুষ দুটো, মা বাবার একসাথে একটা স্মরণ সভা, চলে যাওয়া মানুষ দুটো আবার কিছুক্ষণের জন্য সবার মধ্যে এসে ঘুরে গেল। আর ওই শ্রাদ্ধে মানুষ দুটো বিশাল সাইজের পাবদা মাছের তলায় চাপা পড়ে গেল। মারুফ ভাই, জি, শেষ ফিনিশিং ওই যে একটা কথা বললো সাধনদা, যে আমরা শেষে আপনার কথা শুনে তারপরে আমরা একটু কমেডি শো মানে একটু দেখে আমরা শেষ করবো। না, আমাদের তো আমি বলবো যে আলোচনা খুব ভালো একটা আলোচনা হয়েছে। ডক্টর বন্দ্যোপাধ্যায়, দেবাশিস দা চমৎকার বলেছেন, আমরা শুনলাম। সাধনদাও ভালো বলেন, চমৎকার কথা বলেন। আর এখানে হচ্ছে কি, এইসব বিষয়ে সমাজ তো খুব একটা রহস্যময় জায়গা। আপনি এসব নিয়ে যত বেশি কথা বলবেন, আলোচনা করবেন, সেই রহস্যের ভেদ মানে রহস্যের বাঁক আপনি তত খুলতে পারবেন আর কি। সেই জটিল যে জিনিসগুলো আছে, যে ইয়েগুলো আছে। তো আমি মনে করি এই ধরনের আলোচনার আরো প্রয়োজন আছে। আমরা যদি হয় সবার যদি সময় সুযোগ হয়, আমরা হয়তো বা পরবর্তীতে আবার আলোচনা করতে পারি। কারণ এইসব বিষয়ে আসলে 1-1.5 ঘন্টায় আলোচনায় হয় না। এত কথা, এত যুক্তি, এত অনেক বিষয়, এত চিন্তা ভাবনা, যে ধরেন আমি কিন্তু অনেক কিছু গুছিয়ে রেখেছিলাম, অনেক কিছু বলতে পারিনি, বা অনেক কিছু বলেছি যেগুলো আমার মাথায় ছিল না। হ্যাঁ, এই জায়গাটা থেকে আমি মনে করি যে আমরা হয়তো বা আরেকবার আরেকটা সিটিং বা কথা বলতে পারি। আর আমরা আরেকটা কন্টিনিউ করব আরেকটা সেশন। সাধনদের কথা যেটা আপনি বললেন, আমি চাই যে আমরা তো খুব ভারী খুব গম্ভীর, গুরু গম্ভীর, কঠিন কথা বললাম। তো শেষ দিকে যারা আমাদের লাইভ দেখতেছেন তাদের জন্য যদি সাধনদা একটু কিছু করেন, তাহলে আমার মনে হয় আমাদের যারা দর্শক আছেন তাদের জন্য খুব ভালো হবে। এটা যদি আগে বলে রাখা হতো ভালো, তো আমি হয়তো একটু সেইভাবেই গুছিয়ে রাখতাম যে কি বলা যায়। তবে একটা মনে পড়ছে এই মুহূর্তে, বেশ কিছু কি বলবো, কুসংস্কার তো আমাদের নানাভাবে মাথায় ঢুকে থাকে। বাজারে গিয়ে দেখেছি
আমাদের বিশেষ করে বাঙালি সমাজে মৃগেল মাছ অনেকে খান, মৃগেল মাছ খান না, মৃগী হয়, মৃগেল মাছ খেলে নাকি মৃগী হয়। এই ধ্বনিগত সাযুজ্য মৃগীর সাথে মৃগেল, এছাড়া আর কোনো যুক্তি আমি খুঁজে পাইনি। তো মৃগেল মাছকে আমি যদি বৈজ্ঞানিক নাম ধরে খাই বা অন্য কোনো নাম ধরে খাই, অসুবিধা তো নেই। বা আমার সোজা কথা হচ্ছে যে মৃগীর সঙ্গে মৃগেল কি করে রিলেট করানো হয়। তো আমি এরকম বাজারে গেছি, আমার সঙ্গে আমার গ্রামের শালা, একদম চাষি মানুষ, গ্রাম থেকে আসে, তো শালাকে নিয়ে বাজারে গেছি, মৃগেল মাছ দর করছি। আমার এক বন্ধু বললেন, এই দাদা কি করছেন, এ খাবেন না, এটা মৃগেল মাছ। আমি জানি তো। বলে মৃগেল মাছ খেলে মৃগী হয়। বললাম সে কি, তাহলে তো শিং মাছ খেলে তো শিং গজানোর কথা। সে ভদ্রলোক বলছে, কি বলছেন আপনি? আমার শালা ভবেন বলছে কি, হ্যাঁ হইতে পারে, শোনেন ওনার কথা কিন্তু মিথ্যা না, মৃগেল মাছ খেলে মৃগী হতে পারে। আমার শ্বশুর গ্রামে কাতলা মাছের চাষ করেছিল, সে ঘোড়া ডিম কাতলা মাছ খেতে খেতে তার ঘাড় কাটিয়ে গিয়েছে। এখন সেই ভদ্রলোক বলছেন যে, মস্করা করছেন নাকি আমার সাথে? ভবেন বলছেন, তো মস্করাটা শুরু করলো কে? শুরু তো আপনিই করলেন। চমৎকার। যাই হোক, আমরা অনুষ্ঠান শেষ করি। তো দর্শক এবং যারা অংশমালী দেখছেন, এই আলোচনা শুনলেন, তাদের সকলের উদ্দেশ্যে বলি যে আজকে আমাদের যে আলোচনা ছিল যে প্রযুক্তির এই যুগেও, বা সাধনরা যেটা মানে আপডেট করে বলেন যে বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগেও কুসংস্কার কেন। তো কুসংস্কার কেন আমাদের শ্রদ্ধেয় মানে বক্তাগণ বলে গেলেন। গৌতম বন্দ্যোপাধ্যায়, উনি হয়তো নেটের কারণে উনি স্টুডিওর বাইরে চলে গেছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি দেবাশিস ভট্টাচার্যকে, উনি বিজ্ঞান যুক্তিবাদী সমিতির জেনারেল সেক্রেটারি এবং খুব মানে কি বলবো আমরা, মানে খুব ব্যাপক আন্দোলন করছে এবং লড়াই করছেন প্রায় আমার জানা মতে 3 দশকেরও বেশি সময় ধরে। এরপর সাধন বিশ্বাস তো আছেন আমাদের ডক্টর মারুফ মল্লিক। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা কমেন্ট করেছেন, অনুষ্ঠান দেখলেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময়ের অভাবে আমরা সমস্ত কমেন্ট গুলো করতে পারিনি। যেগুলো আমাদের নেওয়ার কথা ছিল সেগুলো আমরা মোটামুটি পিক করে নিয়েছি। আশা করি আমাদের অনুষ্ঠানের যে ভুল ত্রুটি থাকতেই পারে কারিগরি কারণে বা অন্যান্য কারণে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সকলেই যেন আমরা বিজ্ঞান মনস্ক হতে পারি এবং আমরা কুসংস্কার দূর করতে আমরা যেন কাজ করতে পারি, যার ক্ষেত্র থেকে এই প্রত্যাশায় আমরা আজকে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি। শুভ সন্ধ্যা।